আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই মর্গের ঘটনা শুনতে চান, তো দেরি না করে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তবে সঙ্গত কারণে আমি হসপিটালের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুধু বলবো এটি ময়মনসিংহ বিভাগের কোন একটি জেলার ঘটনা। সময়টি ছিল 1998 সাল। ওই হসপিটালের মর্গের যিনি দায়িত্বে ছিলেন, ইনি কিন্তু ডোম নন, জাস্ট দায়িত্বে ছিলেন। তো উনি সাধারণত যে লাশগুলো মর্গে আসতো সেগুলোর হিসাব রাখতেন, তার নাম পরিচয়, যদি বেওয়ারিশ হতো সেটার হিসাব রাখতেন, এবং প্রয়োজন অনুযায়ী মর্গ থেকে লাশটা কোথায় যাবে সেটার হিসাব রাখতেন। সেটা কখনো মেডিকেলের মানে স্টুডেন্টদের কাছে চলে যেতে পারে, কখনো সেটি বেওয়ারিশ হিসাবে দাফন হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে সেটা চলে যেতে পারে, সেই হিসাবটি তিনি রাখতেন। তো উনি টানা 3-4 দিন খুব অসুস্থ থাকেন, যার কারণে উনি ডিউটিতে যেতে পারছিলেন না। আবার সময়টাও এমন একটা সময় ছিল যখন রোজার ঈদের সময় চলে আসে, ডাক্তার নার্স অনেকেই ছুটিতে চলে যান। তো যেহেতু ওনার ডিউটি কেউ যে একটু করে দেবে সেই ধরনের কোনো লোককেও পাওয়া যাচ্ছিল না, তো এই কারণে মানে খুবই নিরুপায় হয়ে ওনার ছেলেকে বলেন যে তুমি আপাতত একটু রাত্রে গিয়ে তুমি একটু জাস্ট খালি মর্গের সামনে আমি যেই টেবিলটাতে বসি সেই টেবিলটাতে একটু বসে থাকবে, আর কিছু না, জাস্ট মানে একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি। তো যিনি বেসিক্যালি মর্গের দায়িত্বে ছিলেন ওনার নাম ছিল নারায়ণ পারই এবং ওনার ছেলের নাম ছিল নিতাই পারই। তো নারায়ণ পারই দীর্ঘদিন মর্গের দায়িত্ব থাকার যেহেতু দায়িত্ব ছিলেন, কিন্তু মজার বিষয় হলো মর্গে অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু নারায়ণ পারইয়ের সাথে কোনো ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং উনি কোনো তেমন কিছু শুনতেনও না। যার কারণে উনি যখন ওনার পরিবারের সাথে শেয়ার করতেন যে এতদিন মর্গে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু অনেকের সাথে অনেক জিনিস ঘটে, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। যার ফলে ওনার ছেলে নিতাই পারই উনিও চিন্তা করেছেন যে এটার কি ব্যাপার, আমার বাবার সাথে তো কখনোই কোনো জিনিস ঘটেনি। তো স্বাভাবিকভাবে এটা জাস্ট একটা মনের ভুল, মানুষ একটু হয়তো মনে ভয় পায়, মনে মনে একটু ভয় পায়, যার কারণে ওই ভয়ের জিনিসটাই সে হয়তো বা সামনে দেখে। তো নিতাই পারই ওই চিন্তাই করেন। নিতাই পারও সে কলেজে লেখাপড়া করতো, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিল। তবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকলেও সে বেশ উঁচু লম্বা এবং বেশ সাহসী একজন ছেলে ছিল আর কি। তো যেহেতু হসপিটালে তেমন কেউ ছিল না, আর মর্গের সাইডটা নিয়ে আসলে মানুষের অত মাথাও কেউ ঘামায় না, যে কে ডিউটিতে আসলো কে না আসলো অতটা মাথাও ঘামায় না, যার কারণে সে বাবা যেহেতু অসুস্থ ছিল সে রাজি হয় সেখানে, মানে এক রাতের জন্যই তো যাওয়া। সময়টা ছিল ঠিক রোজার ঈদের পরের দিন, যখন মোটামুটি খুব শুনশান নীরবতা, হসপিটালের রোগীর সংখ্যাও কম, ডাক্তার নার্সের সংখ্যাও কম ছিল। তো ওই রাত্রে নিতাই পারই সে তার বাবা যেই টেবিলে বসে সেই টেবিলে বসে জাস্ট একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি, সে বসেছিল। তো সন্ধ্যার দিকে কিন্তু একটি লাশ আসে। লাশটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বলে তাদেরকে বলা হয়, এবং ওই লেজার বুকে সেটা এন্ট্রিও করা হয় যে একটি দুর্ঘটনা। তো না মানে নিতাই পারই যখন ডিউটিতে গিয়েছে সে কিন্তু তখন কোনো লাশ ঢুকতে দেখেনি, মানে সে যাওয়ার আগেই লাশটা আসলে এন্ট্রি হয়েছে। তো সে ওই লাশের চেহারা দেখেনি, দরজা বাইরে থেকে লক করা ছিল এবং সে দরজা থেকে আরও বেশ দূরে সে বসেছিল। রাত যখন 1টা বা 1:30টার দিকে, তখন হঠাৎ নিতাই পারই মর্গের মধ্যে ধপাস করে একটা শব্দ শোনে। মনে হচ্ছে উঁচু থেকে কোনো জিনিস বা উঁচু থেকে ভারী কোনো জিনিস ধপাস করে মাটিতে পড়েছে বা ফ্লোরে পড়েছে। তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার, মর্গের ভিতরে হঠাৎ এমন শব্দ হলো কেন। যেহেতু সে একটু সাহসী ছিল আর ওই মর্গের দরজার চাবিটাও তার কাছে ছিল, তখন সে চিন্তা করে ঠিক আছে আমি যে একটু দেখে আসি যে শব্দটা কেন হলো। নিতাই পারই আস্তে 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 দরজার কাছে যায়। খুলবে কি খুলবে না সে একটু দ্বিধাগ্রস্ত হতে থাকে যে খুলবো কি খুলবো না। তারপরে মনে হলো না খুলি। তখন সে দরজাটা খুলে মর্গের লাইটটা জ্বালায়। মর্গে বেসিক্যালি ওই সময় তেমন কোনো লাশ ছিলও না, 1-2টা লাশ ছিল। তো
নিতাই পারোই সে দেখলো লাইটটা জ্বালানোর সাথে সাথে যে একটি লাশ নিচে পড়ে আছে এবং স্ট্রেচার যে পাশে যে থাকা যে স্ট্রেচার সেই স্ট্রেচারটি ফাঁকা। আসলে নিতাই পারোই বুঝতে পারছিল না, কারণ হচ্ছে সে যখন ডিউটিতে এসেছে বাবার স্থলাভিষিক্ত হয়ে, তখন তো সে কোনো লাশকে ঢুকতে দেখেনি। সে শুনেছে যে সে আসার আগে একটা লাশ ঢুকেছে, সেটা কি মাটিতেই রাখা নাকি স্ট্রেচারে রাখা এই বিষয়ে তো তাকে কিছু বলা হয়নি। তখন নিতাই পারোই চিন্তা করে কি ব্যাপার, লাশ তো আসলে স্ট্রেচারে থাকার কথা, মাটিতে কেন? তখন সে চিন্তা করছে হয়তোবা কোনো কারণে স্ট্রেচারের, হয়তোবা যেহেতু লাশটা সে খেয়াল করে দেখলো বেশ শরীর ভারী, মানে বেশ মোটাসোটা শরীর, তো চিন্তা করলো যে হয়তোবা স্ট্রেচারে কোনো একটা পাশে ভার বেশি হয়ে গিয়েছিল, এই কারণে পড়ে যেতে পারে। এখন নিতাই পারো চিন্তা করছে লাশটি কি সে কষ্ট করে উঠিয়ে স্ট্রেচারে রাখবে কি রাখবে না, এটা নিয়ে সে খুবই দ্বিধাগ্রস্ত ছিল। তখন চিন্তা করলো যে না, যেহেতু এটা পড়ে আছে পড়েই থাক, আমি আর এটা ধরবো না, পরে কি থেকে কি হয়ে যাবে যদি এরকমই রেখে যায়, পরে আবার যদি পোস্টমর্টমের সময় কোনো আলামত নষ্ট হয় বা বিভিন্ন কারণে নিতাই পারে ওই লাশটি আর ধরেনি। সে আবার দরজাটি তালাবন্ধ করে চলে যায়, বাইরে চলে আসে এবং বসে আছে। তো তখন সে তার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে নিতাই পারোয়ের মনে হচ্ছিল মর্গের মধ্যে কোনো একজন মানুষ হাঁটাহাঁটি করছে। মনে করুন যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেজা পায়ে ফ্লোরে, মনে করুন যে ফ্লোরে পানি আছে, তো ওই পানিওয়ালা ফ্লোরে কেউ যদি থপাস থপাস করে পা ফেলে কেমন শব্দ হতে পারে, তো মনে হচ্ছে ওরকম শব্দ করে কেউ পুরো ফ্লোর ভরে বা ওই মর্গের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো নিতাই পারোয়ের যে বাবা নারায়ণ পারোই, উনি কিন্তু আগে থেকেই নিতাই পারোইকে বলেছিলেন যে মর্গের পাশে একটা বড় গাছ রয়েছে, তো হসপিটালে অনেকগুলো বড় বড় বিড়াল আছে, মাঝে মাঝে বিড়ালগুলো কি করে গাছের ডাল দিয়ে ওই মর্গের যে ভেন্টিলেটর, ওই ভেন্টিলেটর দিয়ে মর্গের ভিতরে ঢুকে অনেক সময় অনেক কিছু তছনছ করে। তো নিতাই পারোই চিন্তা করেছে হয়তোবা এমন কিছু হতে পারে, কোনো বিড়াল ঢুকেছে, এই জন্য সে শুরুর দিকে বিষয়টা এত পাত্তা দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে বিড়াল হাঁটলে তো এরকম শব্দ হওয়ার কথা না, এত জোরে শব্দ হওয়ার কথা না, আসলে এই শব্দটা কিসের? তখন নিতাই পারোয়ের একটু সন্দেহ জাগে। সে আস্তে আস্তে আবার মর্গের দরজার কাছে যায়, কাছে গিয়ে সে দরজাটি খোলার পরে মর্গের ভিতরে লাইট জ্বালায়। তো লাইট জ্বালিয়ে সে দেখে যে লাশটি ওখানেই পড়ে আছে, সে ঘণ্টাখানেক আগে যেখানে দেখে গিয়েছিল স্ট্রেচারের নিচে। তো শব্দটা কি হচ্ছিল? তো চিন্তা করলো যে বিড়াল যদি ঢুকে থাকে তাহলে আমি একটু খুঁজে দেখি কোথায়, এবং ওকে বের করে দিই মর্গের বাইরে। তখন সে কী করে, মর্গের আরও কয়েকটা লাইট জ্বালিয়ে বিড়ালটাকে খুঁজতে থাকে, এবং খুঁজতে হঠাৎ করে সে সত্যি বিড়ালটাকে আবিষ্কার করে। দেখে বড় একটি বিড়াল, কিন্তু সেটি জীবিত না, মৃত, এবং মনে হচ্ছে কে যেন টান দিয়ে বিড়ালের মাথাটা ছিঁড়ে ফেলেছে। বিড়ালের বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়, এবং রক্তে ফ্লোরের একটা পাশ ভেসে গিয়েছে। তখন মনে হলো খুব বেশিক্ষণ আগে বিড়ালটি মারা যায়নি, তো কে মারল? তখন নিতাই পারোই আসলেই ভয় পেয়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে, কে মারল বিড়ালটাকে। তখন নিতাই পারোই চিন্তা করে আর এক মুহূর্তও নয়, এখানে আমি দ্রুত এখান থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে নিতাই পারোই যখনই পেছন ঘুরেছে, হঠাৎ করে দেখে যে লাশটি নিচে পড়েছিল সেই লাশটি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে নিতাই পারোই প্রচণ্ড শব্দে একটি চিৎকার দিয়ে দরজার দিকে যেতে থাকে, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার আগেই নিতাই পারোই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন হসপিটালে অন্যান্য লোকজন আসে, দেখে মর্গের দরজা খোলা এবং ভিতরে নিতাই পারোই পড়ে আছে। সবাই নিতাই পারোয়ের জ্ঞান ফেরানো হয়, সবাই চেষ্টা করে নিতাই পারোয়ের জ্ঞানটি ফেরানোর জন্য। নিতাই পারোয়ের জ্ঞান ফেরার পরে নিতাই পারোই সব ঘটনা খুলে বলে। তো অদ্ভুত ব্যাপার যে নিতাই পারোয়ের বর্ণনা অনুযায়ী লাশটি স্ট্রেচার থেকে নিচে পড়েছিল, কিন্তু আসলে সবাই এসে দেখে লাশটি কিন্তু স্ট্রেচারের উপরেই ছিল, লাশটি আর নিচে ছিল না। এবং
একটি বিষয় সবাই আবিষ্কার করে, ওই বিড়ালটির মাথা সত্যি সত্যি ছেঁড়া ছিল এবং বিড়ালের ডেড বডিটা পাওয়া যায় ওখানে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন সাফা চৌধুরী, ফ্লোরেন্স, ইটালি থেকে। সাফাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। 2017 সালের ঘটনা। তখন সাফার বোন ইটালিতে বসবাস করতেন, তার হাজব্যান্ডকে নিয়ে পার্মানেন্টলি থাকতেন, এবং তিনি সাফার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন সাফাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য। আর সেটার প্রসেসিং চলছিল, যে কোনো সময় হয়তো তার পেপার আসবে বা এরকম একটা কিছু। কিন্তু এটা বেশ একটু সময় নিয়ে নিচ্ছিল। সাফা দেখা যাচ্ছে যে তার এইচএসসি শেষ করে বেশ অনেকদিন গ্যাপ দিয়ে ফেলছে। সে ইটালি যাবে এই আশায় সে বসেছিল, এবং দেখা যাচ্ছে তার কাগজ লেট হচ্ছে দেখে সেও একটু অমনোযোগী হয়ে গেছে। পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো সে দেখা যেত ঘোরাফেরা করতো বেশ। তারা মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবারের জন্য ঘোরাফেরা করতো, বাইরে থাকতো বেশি সময় সন্ধ্যার পরে, বাসায় ফিরতো লেট করে। তার বাবা রাগারাগি করতো, খুব রাগারাগি করতো। এগুলো নিয়ে বাসার মধ্যে বেশ সমস্যা হতো। আর সাফার দুলাভাই তার বাবাকে বলতো যে আচ্ছা দেখেন, আর ওর একটু ধরেন, কাগজপত্র হয়ে যাবে, খুব শীঘ্রই ওর কাগজ আসবে, এরকম ভিসা চলে আসবে। তো এরকম কথাবার্তা সাফা খুব সিরিয়াসলি অ্যাক্ট করতেছিল আর কি। এবং সে দেখা যাচ্ছে সাফার মধ্যে একটু রাগারাগি তার বোনের প্রতিও এসে গেছিল, যে এতদিন লাগতেছে কেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যায় সাফা অন্য মানুষ ধরে ইটালি যাওয়ার জন্য, এবং সেখানে সে ওই নিজে প্রসেসিং করে, বাবার সাথে মানে বাসায় সে বেশ চিৎকার চেঁচামেচি করে, এগুলো করে বাবার থেকে টাকা নেয়, এগুলো করে সে একসময় সেই টাকাও দেয়, দিয়ে সে নিজেই ইটালি যাওয়ার ব্যবস্থা করে। আর দীর্ঘ একটা সময় পরে, মানে বেশ সমস্যা পার হয়ে, বেশ ভেজাল পার হয়ে, বেশ কষ্ট করে একটা সময় সে ইটালি যা পৌঁছায়, মানে তাকে তারা নেয় ওখানে। কিন্তু এর মাঝে বেশ খানিকটা সময় তার নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট গেছে, টাকা পয়সা বেশ চলে গেছে। এবং সাফা এখানে সবার জন্য একটা রিকোয়েস্ট করছেন যে কেউ কখনো কোনো লিগ্যাল উপায় ছাড়া এইভাবে মানে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। এগুলো খুবই ডেঞ্জারাস, খুবই সমস্যার, এবং মানুষের জীবনে এগুলো মানে একটা, মানে সে বলছে যেটা একটা কার্স তার জীবনে, এই আসার যে সময়টা। তো যাই হোক, সে বেশ কষ্ট করে গেছে, এবং সে যখন যেখানে তাকে নিয়ে আসলো সেই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট একটা টাউনের মধ্যে সে আছে, এবং সেখানে তাকে রাখা হয়েছে। মানে সে এসে উঠছে যেখানে, সেটা হচ্ছে একজন আফ্রিকান ছেলে ওখানে থাকে, তার সাথে ছোট্ট একটা স্টুডিওর মধ্যে। তো সাফা বেশ মানে কষ্টে ছিল, এবং সেখানে যে দেখলো যে তার যেহেতু কাগজপত্রের ওরকম অবস্থা নাই, বেশ মানে প্রবলেমের মধ্যে পড়ে গেল সে। তো ওখানে গিয়ে সে কাজ খুঁজতো, কাজ পেল না, ইত্যাদি ইত্যাদি, বেশ ঝামেলা। মানে তার মানে একেবারে অবস্থা খারাপ, কারণ কোথাও কাজ করতে গেলে কাগজ লাগে, তাদের ওই ওয়ার্ক পারমিট, কাজ, ভিসা, লিগ্যাল ভিসা, এগুলো দেখে। তো এগুলো তো তার নাই। আর এমনিতেও কাজ ওখানে নাকি যেখানে সে ছিল সেই জায়গায় কাজের খুব একটা সমস্যা ছিল। তার যে ওখানে যেই ছেলেটার সাথে তাকে উঠাই দিয়েছে, রুমমেট, কালো ছেলেটা, সে এখানে আসছিল অন্যভাবে। তো সে একটা কাজ করে, তার একটা আছে, রেফিউজি স্ট্যাটাস আছে, সেটা নিয়ে সে ওখানে কাজ করে, আর এইভাবেই আছে। তো ছেলেটা মানে আসলে সাফার প্রতি অনেক খারাপ ফিল করে। সে বলে যে দেখো, তোমার যদি আমি হেল্প করতে পারতাম ভালোই তো, তো আমি যেখানে কাজ করি ওখানে তো তোমাকে নিবে না, আমি আমার মালিককে বলতে পারি, কিন্তু তোমার কাগজপত্র ছাড়া নিবে না। তো সাফার দুরবস্থাটা আরও বাড়তে থাকে, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো তখন ওই যে ছেলেটা যে ছিল, সে বলে যে আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে আমি পরিচয় করাইতে পারি, ও আমার এখানে একটা ক্লাসে, মানে আমি তো এখানে ইটালিয়ান শিখি, তো ওইখানে আসে, তো ওর সাথে তোমাকে আমি পরিচয় করাইতে পারি। ও কিন্তু থাকে একটু রিমোট জায়গায়, ওখানে তোমার এত সমস্যা হবে না, তুমি যদি চাও কাজ করতে পারো। ওদের ওইখানে আবার অন্য কাহিনী, ওদের ওইখানে কোনো নাই, কোনো রকমের চেকিং কিচ্ছু নাই। ও যদি তোমার কাজটা দিতে পারে, তুমি কাজ করতে পারো ওখানে। তো সাফা তো খুব আগ্রহ হয়ে যায়, সে বলে যে আমাকে জানাও, তুমি একটু খবর নাও তোমার ফ্রেন্ডের কাছ থেকে। ছেলেটা বলে আমার ফ্রেন্ড ঠিক না, ও যেহেতু আমাদের একই এলাকার মানুষ, মানে কান্ট্রিম্যান, এবং আমার সাথে একই সাথে ক্লাস করে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার, এবং আমি জানি যে ও একটু রিমোট জায়গায় থাকে। ও বলে যে ওইখানে কেউ থাকে না, ওরা ওইখানে কৃষিকাজ করে, ওইখানে পশুপালন করে ওইখানে। তো ওইসব জায়গায় তো সাধারণত এরকম চেকিং থাকার কথা না। তো ও যদি তোমার ব্যবস্থা করতে পারে, আমি তোমার অবশ্যই জানাবো।
তো সাফা শুনে বলে যে অবশ্যই অনেক হেল্প হবে ভাই, এই সেই বলে তাকে। তো ওই ছেলেটা ওই দিন তো আর ওর সাথেই হয় না, তো ছেলেটা সপ্তাহে 2 দিন ক্লাস করতে যায় এরকম। তা একদিন এরকম গেল, তা 2 দিন পরে তো এসে সাফাকে বলতেছে যে তোমার জন্য গুড নিউজ, হ্যাঁ আমার ওই ফ্রেন্ড বলছে তোমার এসে সামনে আর মানে একদিন পরে আসবে, তো আমার সাথে আসবে আমার বাসায়, আসলে তোমার তো পরিচয় করা দিবে, আর ও বলছে যে তোমার ওইখানে কাজটা দিতে পারবে, অসুবিধা নেই। তো সাফা তো খুব খুশি। তো এরকম একদিন পরে সে দেখে যে হ্যাঁ ওই এই ছেলেটা আসছে, একটা সাইকেল নিয়ে আসছে, এসে মানে সাফার সাথে পরিচয় হয়। তো কথাবার্তা তো খুব বেশি পারে না সাফা নিজেও, কিছু সে এখানে আসার সময় যে যাদের মাধ্যমে আসে তারা তাকে কিছু লিবিয়ান শিখেছিল, আরবি আর কি। ওই ছেলে ওই যে কালো ছেলেটা সে কিছু ওই ভাষা পারে, সেও পারে, সাফাও টুকিটাকে আরবি পারে আর ইংরেজি যা পারে এটা দিয়ে কমিউনিকেট করলো ওর সাথে টুকিটাকি। এবং ওই যে যার সাথে রুমমেটের সাথে থাকে সে ওই ভাঙা ইংরেজি আর এগুলো দিয়ে সে কমিউনিকেট করে। আর এর মধ্যে একটু হাঁটাচলা করতে করতে দু একজন মানুষের থেকে কিছু ইটালিয়ান শিখছে, এই যে ভাঙাচোরা অবস্থায় আর কি। তো কমিউনিকেট করার পর ওই ছেলেটা তাকে বোঝায় যে তারা যেখানে থাকে সেই জায়গাটা হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট, সোজা কথা একটা অ্যাবান্ডেন্ট গ্রামের মতো, পাহাড়ের উপরে, ওখানে কোনো মানুষ নাই। তো অবাক হয়ে যায় সাফা যে কোনো মানুষ নাই মানে, হ্যাঁ এটা এক সময় শহর ছিল, শহর বারে একটা গ্রামের মতো ছিল, ওই জায়গায় অনেক ঘর বাড়ি আছে এবং এখানকার গ্রাম মানে তো খুব সুন্দর করে সাজানো গোছানো গ্রাম। এবং এইখানে পরবর্তীতে কোনো একটা কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাক মানুষজন এখান থেকে চলে যায় আজ থেকে অনেক বছর আগে। তো এরপর এটা খালি রয়ে গেছে ওই জায়গায়। সেই ছেলেটা বললো যে আমি থাকি, আরও 2-1 থাকে যারা খুবই নগণ্য, এরকম আমাদের মতোই মানুষ, তো থাকে ওখানে। যে থাকে ওরা মোটামুটি চেষ্টা করে যে কৃষিকাজ করে করে। তো বললো যে আমি থাকি এখানে, এক খালা মানে আন্টি রাখি, এখানকারই এক মহিলা এই দেশেরই, তো উনিও ওখানে থাকে, ওই আন্টির ওখানে থাকি কাছাকাছি। এবং মানে আর কি আমরা ওখানে থাকি, কৃষিকাজ করি, হ্যাঁ মানে ফসল টসল লাগাই, তারপর গাছপালা লাগাই, তরিতরকারি চাষ করি, তারপরে ওখানে অলিভ আছে, অলিভ আমরা চাষ করি, পশু পাখি আছে, ভেড়া আছে, ছাগল আছে, এগুলা পালন করি। এইটাই হলো আমাদের মূল কাজ, এখান থেকেই চলে যায়, মোটামুটি ইনকামও আসে, খারাপ না, তুমি চাইলে যেতে পারো, সাফাকে সে বলে। আর তো সাফা বলে তাহলে আমার কি টাকা পয়সা? বলে টাকা পয়সা তুমি যা কাজ করবা সেটার জন্য তোমাকে ততটুকু দিব, আর তোমার আমাদের সাথে খাওয়া দাওয়া যেরকম খরচ হয় সেরকম তুমি হিসাব করে করবা। ওইখানে যে কোনো একটা জায়গায় দেখি ব্যবস্থা করে দিব। ওইখানকার যারা বাসিন্দারা চলে গেছে তারা কিন্তু এটার আমার দাবি ছাড়ে নাই, তাদের দাবি আছে বাড়িঘরের প্রতি, অনেকে অবশ্য বাড়িঘর কিছুই নাই, দেখি আমি ব্যবস্থা করে দিব, তুমি চলো না, আমাদের এখানে থাকতে পারবা। যাই হোক সাফা একদম কথা শুনে খুব রাজি। সে তখন তার যে রুমমেট আছে, ওর নাম ছিল আমিল, আমিলকে সে বলে যে আমি চলে যাই, তুমি আমার জন্য দোয়া করো, কারণ ও মুসলমান ছেলেটা, আমার জন্য দোয়া করো, তা আমি চলে যাচ্ছি ওর সাথে। তো আমিল একটু অবাক হয়ে বলে যে তুমি ওর সাথে এখনই চলে যাও? বলে হ্যাঁ। ওই ছেলেটাও বলে তাকে যে যেই ছেলেটা, ওর নাম সাফা বলবে না কারণ বলছে যে নাম বলার কোনো প্রয়োজন নাই, যাই হোক বলতেছে যে ওর সাথে চলে যায় কারণ ও সাইকেল নিয়ে আসছে। ওই ছেলেটাও বলছে যে সাইকেল ছাড়া ওখানে আমি আর যেতে পারবো না, মানে যাওয়া আসার অবস্থা এরকম, ওখানে গাড়ি যাওয়ার মতো অবস্থা নাই পাহাড়ের উপরে। তো সাফা দ্রুত তার ব্যাগটা গোছায় নিয়ে তার টুকিটাকে দিয়ে যায়, আমিলকে অনেক ধন্যবাদ দেয়। আমিল তাকে বলে যে তার, সাফা তাকে অফার করে যে তার এই যে সে লাস্ট কিছুদিন থাকছে খাইছে তার ভাঙা মাছ, ছেলেটা বলে লাগবে না, আমিল তাকে বলে গো ব্রাদার যাও। তো সাফা বের হয়ে যায় ওই ছেলেটার সাথে সাইকেলে চড়ে রওনা দেয়। তো তারা যখন রওনা দিচ্ছে তখন বেলা গড়াই গেছে, মানে একবারে সূর্য একটু পড়ে গেছে এই পাশে, বেশ ছায়া ছায়া একটা ভাব, বাতাস বেশ। তো বাসার সামনে বেরিলো, দেখে যে ছেলেটা সাইকেলে বসা। তো সাফা যে দেখে যে বসার জন্য যে জায়গা তার পেছনে, সেটা খুবই একটা ছোট্ট একটা ক্যারিয়ার, মানে ওইটার মধ্যে ছেলেটা সাধারণত অনেক সময় ব্যাগ ট্যাগ রাখে আর কি। ছেলেটার একটা ব্যাগ ছিল, সেটাকে সে ঝুলাই নিছে সামনের যে সাইকেলের রেলিংয়ের সাথে। আর সাফা বসলো এখানে, কষ্ট করেই বসলো, এবং তার পিঠেও একটা ব্যাগ, একটাই ব্যাগ। তো রওনা দিল তারা, রাস্তায় উঠে গেল সাইকেল। সাফার কাছে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ সেই আমিলের সাথে লাস্টের বেশ কয়েকদিন থাকা স্মৃতি, এইখানে মোটামুটি তারই ওই ছেলেটাকে আপন মনে হইতো, ভাইয়ের মতো। তো একটু মায়াই লাগলো আর কি। তা আমিল তাকে এরকম হাত নাড়তেছে দূর থেকে, সেও হাত নাড়লো। তো সাইকেল নিয়ে তারা উঠে গেছে, সাইকেল চলতেছে, বেশ স্মুথ সাইকেল, তবে একটু কষ্ট হচ্ছে সাফার কাছে। সে বসছে ছোট্ট একটা ক্যারিয়ারের মধ্যে, ব্যাগটা পিছনে। ছেলেটা বলছে যে কমফোর্টেবলি বসো, দরকার থাম মনে রাস্তায়। তো দুইজন যাচ্ছে, তো কথাবার্তা কিন্তু দুইজন খুব কমই বুঝে, কারণ ওই যে ভাষাগত সমস্যা, মানে যতটুকু পারে সাফা অনেক গোছায় একটু বলে, ইংরেজিতে বললে আর একটু সুবিধা হইতো, কিন্তু ওই ছেলেটা আবার ওরকম ইংরেজি বুঝে না, তো এই একটা সমস্যা। তো এইভাবে টুকিটাকি কথা বলতে বলতে দেখলো যে এক সময় যে এমনটা রাস্তায় পৌঁছাইলো, পাহাড়ি রাস্তা,
মানে এরকম চিকন রাস্তা চলে গেছে, পাশে পাহাড়। সাফা এরকম কিছু জায়গা দিয়ে আসছে এখানে, তো সে এটা দেখছে, কিন্তু এইখানকার জায়গাটা পুরো নির্জন। এটাই একটা ব্যাপার, পুরোপুরি নির্জন। হ্যাঁ, মানে সাফা এর আগে যে রাস্তাতে আসছিল পাহাড়ি রাস্তা হলো, গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখানে দেখছে কিছুই চলতেছে না। এক সময় তারা এমন একটা জায়গায় পৌঁছাইছে তখন সূর্য কিন্তু পুরো ডুবে যাচ্ছে, সূর্যের আলোর জাস্ট মনে হচ্ছে পাহাড়ের ওই পাশে এরকম, এবং লালচে আভাটা এসে পড়ছে, রাস্তা পুরো নীরব, কোনো মানুষজন নাই এরকম। তো ছেলেটা চলতে চলতে এক জায়গায় বললো যে আসো আমরা নেমে একটু হাঁটি, হেঁটে হেঁটে যাই। মানে এই জায়গাটা না বেশ ভাঙাচোরা। হেঁটে যাচ্ছে, দেখতেছে যে দুই এক জায়গা দিয়ে পাশ থেকে গাছ বের হয়েছে পাহাড়ে, একদম এরকম ডালপালা বাঁকা চোরা গাছ, মানে অন্যরকম। তো ওই পাশে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো সাফা বলতেছে এখানে মানুষ থাকে না? ছেলেটা বলছে না, মানুষ বলতে তোমার বলছি যে এখানে 3-4 জন মানুষ, মানে এছাড়া মানুষ নাই। আমি, আমার আন্টি, এছাড়াও মনে হয় 2 জন আছে, এরাও চলে যাবে, আবার চলেও যায়, থাকে না এখানে। তো সাফা বলতেছে যেটার ঘটনা কি, বলে যে এই যে আমরা যেখানে থাকি, মানে ছেলেটা যেভাবে বলতেছে সাফা যতটুকু বুঝতেছে আর কি, এর সারমর্ম যা দাঁড়ায় সেটা আমি বলে দিচ্ছি। বলতেছে যে এইটা একটা শহর ছিল, একসময় মানুষজন ছিল, এখন নাই, পুরো জায়গাটা অ্যাবান্ডন। তো সাফা বলতেছে যে তুমি কেন এখানে আসছো? বলে আমি আসছি বিকজ আমি এখানে সেরকম তোমার মতো কাজকর্ম পাই নাই, কি করব, তখন এখানে আসি খুঁজতে খুঁজতে, এখানে যাই, ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। আর আমরা তো খুব মোটামুটি অ্যাক্টিভ আমাদের অঞ্চলের মানুষ, তো খুঁজতে খুঁজতে এই আন্টির সাথে পরিচয়, আন্টি তখন এখানেই করে। তো যাই হোক, এরকম করতে করতে এমন একটা পর্যায়ে আসে, আবার সাইকেলে চড়ে তারা কিছুক্ষণ, রাস্তা দিয়ে চলতে চলতে একসময় দেখে যে আর সাইকেল চড়ার উপযোগী রাস্তা না, সব মানে এরকম চিকন চিকন রাস্তা, হেঁটে যাওয়ার মতো রাস্তার মধ্যে ওই যে ভাঙা জিনিসপত্র, পাথর পড়ে দিচ্ছে। তো সাফার কাছে একটু ভয় লাগে যে এটা কোথায় যাচ্ছি। তো একটা মোড়ে এসে সে দেখে যে পাহাড়ের মধ্যে এরকম সারি সারি ঘর, কিন্তু তখন একেবারে সূর্যের আলো তো কমে গেছে, অস্তায়মান সূর্যের আলোতে মনে হচ্ছে পুরো অন্ধকার একটা জায়গা, মানে সূর্যটা পেছনে পড়ছে এই পাশ থেকে, কেমন যেন একটা ভয়ঙ্কর সৌন্দর্য মনে হচ্ছে, মানে সুন্দর তো লাগতেছে আবার ভয়ও লাগতেছে দেখে। তো ওই ছেলেটা দেখায় যে ওই জায়গা আমাদের যেতে হবে, চলো। তো সাফা বেশ ভয়ই পায় দেখে জায়গাটাকে, বলে হ্যাঁ একশো মানুষ থাকতে, বলে হ্যাঁ থাকতে, এখন কেউ থাকে না, ওই যে আমরা 3-4 জন এরকম, বাকি 2 জনকে আমি চিনি না। ছেলেটা বলছে আমার সাথে খুব একটা পরিচয় নাই, আমরা 2 জন 2 জনকে চিনি, খালা আর আমি, এবং আমাদের কেউ এখানে করার নাই, আমরা নিজেদের মতোই করি, ফার্মিং করি, নিজেদের মতোই করি, এগুলো বুঝাইতেছে। তো সাফাও শুনতেছে, শুনে শুনে যাচ্ছে। তো দেখলো যে এক সময় ওরা পৌঁছানোর আগে ওইখানে এমন একটা জায়গা উঠছে, এখন এই জায়গাটা একটা এলিভেটেড উপর দিকে যাচ্ছে, এখন কিন্তু অন্ধকার হওয়া শুরু করছে, মানে সূর্যের আলোটা পড়ে যাচ্ছে, আকাশের একটা সাইডে কমলা একটা আভা এরকম, আর সিঁড়িগুলো ওখানে পাহাড়ি মানে পাথর দিয়ে বানানো, বোঝা যাচ্ছে যে ওই গ্রাম বা যেখানে ওঠার জন্য যে জায়গাটা ছিল সেটা পাথরের। তো ওখান থেকে উঠতেছে, মানে পাড়া দিচ্ছে, যে ঠক ঠক শব্দ হইতেছে, টায়ার্ড হচ্ছে যে সাফা, বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে। তো ছেলেটা মোটামুটি অভ্যস্ত, সে তো উঠে এখানে। তো উঠতে উঠতে বাঁক নিয়ে একটা জায়গায় চলে আসলো, সেটা একটা ছোট গলিটা কেমন ভুতুড়ে, ডান দিকের বাসাগুলা মুখ বদলান করে আছে, দরজা নাই, বাসা দরজা নাই। এখান থেকে ছাদ দেখা যাচ্ছে, আকাশে যে চাঁদ উঠছে, ওই ছাদের ভেতরে ছাদের অংশ নাই এটা। তো সাফা বুঝতে পারলো এইটা হচ্ছে পশ্চিমে, সে শুনছে ঘোস্ট টাউনের কথা, এটা কোনো ঘোস্ট টাউন, মানে অ্যাবান্ডন করে এই শহর চলে গেছে, সে বুঝতে পারছে পুরো। তো তার কাছে একটু বুক কেঁপে উঠলো যে এরকম একটা অ্যাবান্ডন জায়গা, এত মানুষ থাকতে নাই। যাই হোক, হাঁটতে হাঁটতে ছেলেটা তাকে নিয়ে গেল একটা জায়গায়, দিয়ে দেখলো যে হ্যাঁ একটা ছোট্ট এক জায়গায় লাইট জ্বলতেছে, ওই জায়গায় উঠে গেল। ওখানে যে দেখলো যে একটা এরকম বয়স্ক মহিলা বাসার থেকে বেরোতে ওই ছেলেটা তাকে বললো, মহিলাকে গ্রিট করলো। তো মহিলার বললো যে আমি যে নিয়ে আসছি আমার বন্ধুকে, ও আসছে ওদের দেশ থেকে, বললো দেশের নাম জিজ্ঞেস করলো, বললো যে ওইখানে এসে কাজ টাজ পায় না, আমাদের সাথে রাখতে চাইতেছি, আপাতত রাখি, আমার রুমেই রাখি, পরবর্তীতে ওকে দেখি এখানে একটা ব্যবস্থা করে দিব না রুম টুমের। তো মহিলা বললো যে হ্যাঁ। তো সাফা ওখানে যেয়ে দেখলো যে হ্যাঁ তাদের এই জায়গার মধ্যে টুকিটাকি ব্যবস্থা আছে, তাদের খাবার টেবিল আছে, রান্না করার জন্য গ্যাসের রাখা, সিলিন্ডার রাখা, মানে সব আছে মোটামুটি, তারা ব্যবস্থা করে নিছে এখানে। এবং তারা এখানে যে বিদ্যুৎ ব্যবহার করতেছে জেনারেটর দিয়ে ব্যবহার করে, এবং এগুলারই মনে হয় যেসব রসদ নিয়ে আসে আর কি বাইরের থেকে এরা এরকম। তো যাক, সাফা বুঝলো যে এখানে মোটামুটি থাকা যাবে। তো ওই দিন রাতটা থাকলো, ওই ছেলের সাথে গল্প গুজব করলো, ছেলেটা তার ঘরেরই একটা কর্নারে দেখাই দিল সাফারা থাকার জন্য। তো থাকলো, তাদের গল্প গুজব হলো রাত্রেবেলা টুকিটাকি যায় ভাষায়, এবং সাফা বোঝা শুরু করছে, মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে ভাষা না মিললে বডি ল্যাঙ্গুয়েজও বোঝায় এরকম। তো এইটা তো সে বুঝে যাচ্ছে। আর ছেলেটা একই ধর্মের হওয়াতে সাফার একটা সুবিধা হয়েছে, ছেলেটা নামাজ কালাম পড়ে।
যাই হোক, এরকম কেটে গেল রাত। সকালবেলা উঠে এসে দেখতেছে ছেলেটা খুব সকালে উঠছে, উঠে এসে বেরোয় যাচ্ছে এবং এই একটা জিনিস দেখলো যে এইখানে অনেকটা একেবারে পিওর গ্রামের ফ্লেভার, মানে নাই, মানে কোনো রকম এই যে শহুরে যেই কেওয়াস এগুলা কিচ্ছু নাই, একদম অন্যরকম একটা অবস্থা। আর সাফার সাথে একটা মোবাইল ছিল ওখানকার, সে একটা সিম নিয়েছিল, দেখলো যে এইখানে নেটওয়ার্কের দাগও একদম সীমিত, খুবই একদম লো লেভেলে চলে আসছে। আর ওই সময়টাতে আসলে তো মোবাইল টেকনোলজিও এত আপগ্রেডেড ছিল না, তো বুঝলো যে এখানে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো থাকে না, বুঝতে পারছে। তো যাই হোক, ওই ছেলেটা বেরোয় দেখলো সকালবেলা একদম আর্লি মর্নিং বাইরে বেরোয় দেখতেছে যে সেরকম কুয়াশা কুয়াশা একটা আবহাওয়া, বাতাসের মধ্যে একটা একেবারে গ্রামের সেই রকম ঘ্রাণ। সাফার কাছে ভালোই লাগছে, সে তার নানা বাড়ি গেলে এরকম দেখতে একদম মানে গ্রামের গহীনে গেলে এরকম পেত। যাই হোক, ছেলেটার সাথে বের হয়ে গেল। ছেলেটা যে দেখলো যে তাকে দেখাইলো ফার্মগুলা, তাদের ওই যে ছাগলের ফার্ম যেখানে ছাগল ভেড়া থাকে সেটা, তারপর হেঁটে নিয়ে গেল তাদের ওখানে যে এই তাদের জাইতুনের যে গাছ, ওখানে মানে অলিভ, ওখানকার অলিভ যেটা বা ওদের যেটা সেটা কিন্তু জাইতুন বলে, সেটা কিন্তু আমাদের যে বাংলাদেশের যে আমরা জলপাই খাই এটা কিন্তু একই জিনিস না, যদিও নাম দুইটারই অলিভ, এটা ডিফারেন্ট ওইটা ডিফারেন্ট, ওটার থেকে তেল হয়। আর আমাদেরগুলো সাধারণত আচার বা এগুলোতে ব্যবহার হয়, যে বা আমরা কাঁচা খাই জলপাই। যাই হোক, ওই অলিভ ছোট যেগুলো আমরা, আবার ব্ল্যাক অলিভও আছে যে আমরা বিভিন্ন ইটালিয়ান গার্নিশ হিসাবে পাই, পিৎজা বা অন্যরকম পাস্তা এগুলোর মধ্যে থাকে। যাই হোক, সেই অলিভ আর কি, সেই ওখানকার অলিভের গাছ দেখালো, বেশ সুন্দর এরকম পাতা করতেছে। তো বলতেছে যে ওই ছেলেটা বলতেছে যে আমরা এখানে মাঝে মাঝে যে এই ছাগলগুলো কিনে চড়াইও, এদিক ওদিক নিয়ে যাই, করি, ঘুরাই, তো তোমার কাজ এগুলো দেখাইতেছে তাকে কি কি কাজ করতে হবে এগুলো বোঝাচ্ছে। তো সাফা বুঝে গেল যে তার আসলে এই কাজগুলো করতেই হবে, না করলে তো এখানে তাকে টাকা পয়সা দিবে না। ছেলেটা তাকে একটা হিসাব বলে দিল যে এরকম এরকম পাবা। সাফা রাজি হয়ে গেছে, ওকে। তো যাই হোক, ওই দিনও সে ওই ছেলেটার বাসায় থাকলো এবং তারপরেই তাকে ছেলেটা একটা ব্যবস্থা করে দিল, ওই আন্টিকে বলে, আন্টি কথা বলছে কার সাথে, কথা বলে তাকে একটা ব্যবস্থা করে দিল ওই ছেলেটা থেকে ঘুরে কাছাকাছি একটা এরকম একটা জায়গায় একটা ঘর। তো বললো যে এখানে থাকতে পারবা, এখানে এই অবস্থা, অসুবিধা নাই, এই বাসাটা মোটামুটি ইন্ট্যাক্ট আছে। আর ওই আন্টি তাকে বলতেছে, মানে সে ওই তাদের ভাষায় কথা বলে, সে তার এগুলো পারে না, ভাঙা ভাঙা ইংলিশে তাকে বলতেছে যে ওই দিকটা যাবা না, ওই জায়গায় কিন্তু বেশিরভাগ বাড়িঘর ভেঙে গেছে, হয়ে গেছে, ওইসব জায়গায় যাবা না, এরকম একটা অবস্থা। তুমি যেখানে আসো সেখানে এই যে বাসাটা, ওইটারও যে তোমাকে যে রুমটার এই পাশের সাইডটা দেওয়া হয়েছে এর বাইরে আর তুমি রুম অ্যারাউন্ড করবা না। বেশিরভাগ টাইম চেষ্টা করবা যে তোমার জেনারেটর লাইন এখান থেকেই দিছে ওরা টেনে, বলছে যে এইটার থেকে বেশি জেনারেটরের ব্যবহার, বিদ্যুতের ব্যবহার কম করবা, কেন জেনারেটর তো এনার্জি খায়, এগুলো বুঝাই দিছে তাকে। আর বলছে যে খাওয়া দাওয়া রান্না তুমি আমাদের সাথে খেতে পারো এখানে এসে। ওই যে ছেলেটা আছে, ছেলেটা খায় বলে, ছেলেটা বলতেছে যে মানে তাদের খাওয়া একই রকম, তারা ভাত খায়, ভাত তরকারি এগুলা। আর ওই মহিলা খায়, বলছে যে আমার সাথে তুমি খেতে পারো। তো সাফা বলতেছে, সে লজ্জা পাইছে, সে বললো যে আমি আপাতত আমার কাছে অল্প কয়েকটা টাকা আছে, এটা আমি তোমাদেরকে দিতে পারি খাওয়ার জন্য, বাট এখন তো আমার কাছে আর নাই। তো ওই মহিলা তার এরকম হাত দিয়েই করে। আর ছেলেটা বলে তুমি চিন্তা করো না, পরে তুমি যখন আর্ন করবা তখন দিয়ে দিও, এখন খাও, খরচ নিয়ে এগুলো চিন্তা করো না। আর আমাদের এখানকার খাবার বেশিরভাগই এখানকার ফলানো, এই ক্ষেত্রের থেকে আমরা এই খুলি মাংস এখানকার এসে, তো এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি যখন ইনকাম করবা তখন তুমি দিও। তো আর রান্না বাড়া এখন আপাতত আমার কিচেনে এসে করতে পারবা, তোমার ওইখানে রান্না বাড়ার এসব দরকার নাই, তুমি তো পারবা না এগুলো এখন করতে। তো সাফা বলে ঠিক আছে। তো ওই ছেলেটাই সাফাকে তার রুমটা গোছায় দেয়, সে যেখানে থাকবে তার ঘরের থেকে পুরনো ওই যে ম্যাট্রেস ট্যাট্রেস তোষকের মতো ছিল আর কি, ওগুলো এনে রেডি করে দেয়, বলে যে আপাতত থাকো, পরে দরকার আমরা ব্যবস্থা করবো অন্য কিছু। তো সাফা খুবই কৃতজ্ঞ এর প্রতি, ছেলেটা এত তাকে টেক কেয়ার করলো। তো সে মোটামুটি রুমটাকে নিজের মতো করে ফেললো, তার ব্যাগের মধ্যে কয়েকটা বই ছিল, এগুলো গুছায় রাখলো, এই তো। আর তার সেই মোবাইল ফোন, এবং সেটা নেটওয়ার্ক থাকেই না, ওইখানকার সিম লাগাইছিল সে। যাই হোক, সে কোনো মতে ঘরটার মধ্যে থাকলো এবং একটা এরকম ল্যাম্প ওই ছেলেটা তাকে দিছে, ল্যাম্প দিয়েছে, ওইটার মধ্যে দেওয়া, মানে তেল দেওয়া আর কি, জ্বালানি তেল দেওয়া ছোট্ট। তো বলছে যে এইটাই জ্বালাবা বেশিরভাগ সময় রাতের বেলা, তো জেনারেটর এগুলো আমরা বন্ধ করে দিব, তুমি এটাই জ্বালাও রাতের বেলা। তো অসুবিধা নাই। মোমো দিয়ে গেছে 2টা। সাফা ওখানে মানে বেশ কমফোর্টেবলি, তার কাছে ভালোই লাগতেছে যে রুমটা তাকে দিছে, ওইটার মাথার কাছে একটা জানালা আছে, এই বড় লম্বা একটা জানালা, উপরে সুন্দর করে কাজ করা। তো ওইটা খুললে দেখা যায় এই পাশটার একদম মানে পাহাড়ের একটা সাইড দেখা যায়, গাছপালাগুলো যে নেমে গেছে পুরো দেখা যায়, তো খুব সুন্দর লাগে রাতের বেলা। তো প্রথম রাত সাফার ওইখানে থাকা।
সাফা ওই ছেলেটার সাথে গল্প গুজব করছে অনেকক্ষণ, ছেলেটা 8টার দিকে চলে গেল ওইখান থেকে। তো সাফা ঘরের মধ্যে বসে আছে, কিছু করার নাই। তো সে কিছু বই নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, ওগুলা কিছুক্ষণ পড়লো, পড়ে দেখলো যে আর তো কিছু করার নেই, ওগুলা রেখে ঘরের বাতিটা বন্ধ করে দিল, যেহেতু তাকে বলছে যে এই কারেন্ট বেশি ইউজ করতে না, আর জেনারেটর একটা পরে তারা বন্ধ করে দেয় রাতের বেলা। তো সে জানলা দিয়ে দেখতেছে যে খুব সুন্দর আলো আসতেছে চাঁদের, মানে চাঁদটা উঠছে পাহাড়ের এক পাশে, আলোটা একদম চিকন জানলা দিয়ে এসে পড়ছে এই পাশে, খুব সুন্দর লাগতেছে। তো সে অনেকক্ষণ এরকম দাঁড়ায় থাকলো, জানলায় দেখলো প্রকৃতি, ভাবতেছে দেশের কথা। তার বোনের সাথে তাদের একটা মানে তার একটা জিদ আছে, মানে ওই সাফা কিন্তু একটু স্টাবন ছিল, এখন নাকি অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো বলছে তখন সে খুব স্টাবন ছিল, মানে খুব জিদ্দি। সে তার বোনের সাথে জিদ করে বোনের সাথে যোগাযোগ করে না এখানে এসে। তো সে ভাবতেছিল যে বোনের সাথে কবে যোগাযোগ করবে, এইসব বিভিন্ন ভাবনা ভাবতেছে। তো একসময় চিন্তা করলো ঘুমায় যায়, কেন চোখটা একটু ভারী হয়ে আসতেছে। তো সাফা ওই তার রুমের দরজাটা লাগাই দিল ভেতর থেকে, এতক্ষণ খোলা ছিল, ওখানে মানে কেউ নাই তো আসলে কিছু নিয়ে যাওয়ার মতো, আর রুমের মধ্যে তেমন কিছু নাই, তো এতক্ষণ খোলাই ছিল। তো রুমের দরজাটা লাগায় সে শুয়ে পড়লো। বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার, ওখানে একটা চাদর গায়ের মধ্যে নিয়ে নেওয়া লাগে তখন, এরকম একটা পরিস্থিতি। তো সে শুয়ে আছে আর জানলাটা খোলা রাখছে, বাতাস আসতেছে মাঝে মাঝে, বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, মানে খুব সুন্দর একটা ওয়েদার। তো সাফা ঘুমিয়ে গেছে এবং ঘুমের মধ্যেই ছিল। হঠাৎ করে সে শব্দ পেয়েছে, খটখট 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 করে শব্দ হচ্ছে একটা, মনে হচ্ছে কাঠ নাড়ালে যেরকম শব্দ হয় সেরকম। তো সে মানে তার মানে ঘুমটাই দূর থেকে মনে দিচ্ছিল শব্দটা হচ্ছে খটখট 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 এরকম একটা শব্দ হচ্ছে, দূর থেকে শুনতেছিল এরকম। তো এটা আস্তে আস্তে যেহেতু তার ঘুম ভাঙতেছে, সে একসময় উঠে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে সে দেখতেছে কোনো শব্দ নাই, চারিদিক নীরব। আবার হঠাৎ করে হলো খটখট 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 করে শব্দ, মানে কাঁপতেছে কিছু, মানে মনে কাঁপতেছে, কাঠের জিনিস যদি কেঁপে বাড়ি খায় কোনো কিছুর সাথে এরকম। সে ভয় পেয়ে গেছে, এখানে কি মানে ভূমিকম্প হচ্ছে নাকি। সে জানে যে ইটালিতে বিভিন্ন জায়গা হয় ভূমিকম্প। তো সে লাফ দিয়ে উঠে বসছে, উঠে দেখেছে না চাঁদের আলো পড়তেছে ঘরের মধ্যে, আরো বেশ আলোকিত হয়েছে ঘরটা, ওই চিকন জানালা তো খোলা, বাতাস আসতেছে। তো চিন্তা হলো কি এরকম শব্দ করতেছে, মানে তখন আবার শব্দ নাই, সে যখন খেয়াল করার চেষ্টা করতেছে আবার খটখট করে শব্দ হইলো। তো সে বুঝতে পারলো যে তার যে রুমটা, তার রুম থেকেই কিন্তু এই পাশে একটা দরজা আছে, সেই দরজাটা লক করা, বন্ধ, এবং ওই বাসা ওই যে বাড়ির মূল আরেকটা এন্ট্রেন্স এটা আর কি। তো ওইখানে কিন্তু ওই ছেলেটা বলছে ওরে যে এখান থেকে ঢোকা যাবে না, এই বাসায় এই যে গেট টেট এগুলো খোলার চেষ্টা করো না কখন, এটা বন্ধ বন্ধ, আর এগুলারও কিন্তু ওনার আছে, তো সুতরাং বন্ধ করে রাখছে, বন্ধই, ওখানে যাওয়া যাবে না, তাহলে বলে দিছিল আগেই। তো এই তো ওইভাবেই মেনে চলছে, সাফা তো ওইটাই চিন্তা করছে। তো দেখলো যে ওই দরজার ওখান থেকে শব্দ আসছে খটখট খটখট খটখট, মনে হচ্ছে যে দরজাটাকে কেউ এরকম করে বাড়ি দিতেছে খটখট খট করে ওই পাশ থেকে। চিন্তা করলো এত রাত্রে কে, এখানে তো কোনো মানুষ থাকার কথা না, আমি যা শুনছি এখানে মানুষই নাই। ওই যে আরো দুইজন যে আছে মানুষ থাকে, সেটা বলছে যে আরো নিচের দিকে ওই পাশে ঘুরে। তো বললো যে, এবং তাদের মধ্যে একজনকে দেখছে সাফা আসার পরে এই যে কয়দিনে, আর আরেকজনকে দেখে নাই। তো কি ব্যাপার, কে নক করে এখানে এরকম ভাবে নক বা সাউন্ড করছেন দরজায়, এবং রাতের বেলা বেশ ভয় লাগতেছে তার কাছে। তো তারপরও তার খুব কিউরিয়াসিটি হলো। সাফা কিন্তু বেশ সাহসী, এই যে এইভাবে করে কষ্ট করে সে যে বিভিন্ন বাধা বিপত্তি পার হয়ে এসে ইটালিতে এসে এরকম থাকছে এবং অপরিচিত মানুষের সাথে মিশতেছে, তাদের মধ্যে জায়গা করে নিছে, এটার জন্য যথেষ্ট কারের দরকার, তো সেটা তার আছে, সাহসও তার দরকার, সেই সাহসও আছে। তো এরকম হঠাৎ করে শব্দটা তার কাছে এটা কোনো বিগ ডিল না, তার কাছে মনে হলো যে ঘটনাটা কি। তো সাফা উঠে বসছে, ঘর তো অন্ধকার, জাস্ট চাঁদের আলো এসে ঢুকছে এরকম। সে আস্তে আস্তে করে ওই দরজাটার কাছে গেল। তো দরজাটা হচ্ছে 3টা সিঁড়ি ধাপ ওপরে উঠে, মানে ঘর থেকে 3টা সিঁড়ির ধাপ উঠছে, তারপর দরজাটা, এবং দরজাটার ওপর দিকটা হচ্ছে এরকম আর্চ শেপ, মানে গোল, উপরে আর্চ শেপ, এরকম কাঠের, বেশ ভালো কাঠ, মানে চকচক করে এরকম, এত পুরনো বাড়ি কেউ নাই, তারপরে কাঠটা এরকম চকচক করে। তো সে একদম দরজার কাছে চলে গেল, একদম যে দাঁড়াইছে দরজার কাছে। তো চিন্তা করতেছে যে আরেকবার শব্দ হলে সে এটা স্পর্শ করে দেখবে কি অবস্থা। চুপচাপ দাঁড়ায় আছে, এবং সে যেখানে দাঁড়াচ্ছে ওই জায়গাটা কিন্তু অন্ধকার, আলো নাই, আলোটা হচ্ছে সে এখান থেকে তার পেছনে পড়ছে চাঁদের আলো জানলা দিয়ে, একদম মানে একেবারে সুন্দর করে স্কাই লিকের মতো পড়ছে ফ্লোরে। একটু পরে আবার খটখট খটখট করে শব্দ হলো দরজায়। তো তখন সাফা সাথে সাথে দরজায় হাত দিছে। তো দরজায় হাত দেওয়ার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল, মিলাই গেল, শব্দ নাই। তো সাফা আস্তে এরকম চাপ দিল দরজায়, চাপ দিয়ে দেখে দরজাটা শব্দ করে খুলে গেছে, এবং বেশ পুরনো, মানে এই যে মানে পুরনো দরজা যে খুললে শব্দ হয়, জাস্ট ওরকম শব্দই হয়েছে, মানে অতিরঞ্জিত না, শব্দটা এরকম ক্যাচ করে হয়েছে, পুরো খুলে গেছে। যে
তো সাফা অবাক হলো এবং তার কাছে কেন জানি মনে হলো এই দরজাটা খুলতে যতটুকু প্রেশার দেওয়া দরকার ছিল ততটুকু তার প্রেশার দেওয়া লাগে না। সে জাস্ট হাত দিয়ে এরকম টাচ করে ঠেলা দিছে, খুলে গেছে দরজাটা। মনে হলো যে মানে অনেকটা পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি যেভাবে খুলে ওরকম, স্টিয়ারিং যেভাবে ঘুরে পাওয়ার স্টিয়ারিং ওরকম। তো সাফার মানে বুকের মধ্যে ধক করে উঠছে, কারণ ওই পাশ থেকে সে মানে এই যে দরজাটা খুলছে দেখতেছে যে এই অন্ধকার, কিন্তু রুমের ভেতরে অন্ধকার, কিন্তু রুমের শেষ মাথায় আর একটা দরজা খোলা এবং সেইখান থেকে উপরে মনে হয় ওইটার বাসার উপরে খোলা কোনো অ্যাট্রিয়াম বা কিছু আছে, ওইখান থেকে চাঁদের আলো এসে ওই দরজার সামনে পড়তেছে। ওইখান থেকে সিঁড়ি ঘুরে নেমে গেছে নিচে, মানে একটা সিঁড়ি এরকম ঘুরে নিচে নেমে গেছে এইখান থেকে দেখা যাচ্ছে খোলা দরজা দিয়ে ওই আলোতে, ওই উপরে যে কাচের উপর থেকে যে আলো আসছে এটা। তো সাফা একটু অন্যরকম ফিল করলো এবং মানে মানে ভয় তখন কিন্তু তার একটু লাগা শুরু করছে। তো কিন্তু কিউরিয়াসিটির এই কাছে এই ভয় হার মানছে যে সে আস্তে করে তার নিজের ঘরে, সে আর দরজার ভিতরেও ঢুকে নেই, ফার্স্টে ঢুকবে সে আস্তে করে হেঁটে গিয়ে সে হাতায় দেখলো যে তার বিছানার পাশে যেখানে মোম রাখার কথা সে মোম নিল, লাইটার নিল, নিয়ে সে সাফা আর কি ধূমপান করতে জন্য তার লাইটার ছিল এবং তার কাছে সিগারেটও ছিল 2-1 প্যাকেট তার ব্যাগে। তো যাই হোক, সে এখন নিল না, সে জাস্ট লাইটারটা নিয়ে আর মোমটা নিয়ে আস্তে করে হেঁটে ওই দরজার কাছে গেল। তো মোমটা জ্বালালো, দেখলো একদম স্থির। ঘরের গেটের কাছে যখন সে আগুন জ্বালাছে আগুনটা একদম স্থির জ্বলে আছে, খুব আশ্চর্যজনক ভাবে। মানে তার যে আগুনটা, শিখাটা, সেটা ডানে বামে একটু নড়তেছে না। বাতাস কিন্তু হালকা পাতলা থাকে, আমরা আগুন জ্বালালে দেখি নড়ে, হতে পারে তার লাইটারটা ভালো, কিন্তু একদম স্থির হয়ে আছে ফ্লেম। জ্বালানোর পর দেখলো যে মোমটা যে জ্বলছে সেখানে একদম স্থির ফ্লেম, ডানে বামে নড়ে না, একদম সোজা হয়েছে ফ্লেম। জিনিসটা একটু তার কাছে অন্যরকম লাগছে। যাই হোক, সে লাইটারটা পকেটে রেখে আস্তে করে সে মোমের আলোতে রওনা দিল। তো রুমের মধ্যে ঢুকে সে অবাক, রুমটার মানে 2 পাশে মাকড়সার জাল ছেয়ে গেছে, সোফা সেট আছে, টেবিল আছে এবং রুমের ভেতরে কয়েকটা পেইন্টিং লাগানো আছে এবং এই পাশে যে একটা কার্পেট বিছানো, সে কার্পেটটা অনেক পুরান, বোঝা যাচ্ছে ধুলায় একদম শেষ, মাখামাখি হয়ে, মানে ওইটা কেউ টেক কেয়ার করে নাই। যাই হোক, মানে এই রুমটা মানে এই দরজার ওই পাশটা অ্যাবান্ডন, সে বুঝতে পারছে। এবং মোমের আলো যেখানে পড়তেছে ফ্লোরে, সেসব জায়গায় কোনো ফুট স্টেপের দাগ নাই, মানে যে কেউ পাড়া দিয়ে গেছে, হেঁটে আসছে, কে শব্দ করতেছিল এখানে। সাফা বোঝার চেষ্টা করে যে বাতাস কি দরজাটাকে নাড়তেছিল। তখন বললো যে আমি কি বোকা, মোমের এই শিখা নড়তেছে না 1 ফোঁটা, এরকম মোটা দরজা। এবং সে খেয়াল করে দেখছে যে দরজা এরকম মোটা কাঠের, বেশ পুরু, মানে মিনিমাম ওইটা মানে প্রায় 2.5 ইঞ্চ বা 3 ইঞ্চ পুরু দরজা। এত মোটা দরজা কিভাবে এরকম করে, আর সে হাত দিয়ে ধরার সাথে খুলে গেছে। তো যাই হোক, সাফা কোনো কথা না বলে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে ওই মেন যেখানে আলো আসতেছে সামনে, ওই অ্যাট্রিয়াম উপর থেকে, ওই জায়গায় এসে দাঁড়ালো। তো বুকটা কেমন যেন ধুক ধুক করতেছে, কারণ এখান থেকে কিন্তু সে যেখানে দাঁড়া আছে তার সোজা একটা সিঁড়ি নেমে গেছে, এরকম বাঁকায় স্পাইরাল ভাবে নেমে গেছে, আর সামনে দিয়ে ঘুরে আবার ওইটা স্পাইরাল ভাবে উপর উঠছে, আর এখানে একটা রেলিং কোমর পর্যন্ত। তো সাফা ওই রেলিং এর কাছে গেল, যে উপরে তাকায় দেখলো যে হ্যাঁ আসলেই উপরের যে ইটা করছে ডোমের মতো করা, বাসাটার উপরে হালকা একটা ডোমের মতো করা, এই ডোমের পাশে গ্লাস আছে এবং গ্লাসগুলো এখন অক্ষত, গ্লাসগুলো ভাঙে নাই, ওইটার দিয়ে আলো এসে পড়তেছে এবং সে আলোতে দেখা যাচ্ছে। এবং এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা এই ডোমটা যে মানে চাঁদের আলো হোক আবার দিনের আলো হোক, খুব সুন্দর করে এই জায়গাগুলোতে পড়ে। তো সাফা দেখে আস্তে করে মানে তাকায় দেখলো আর কি, অনেকক্ষণ অবাক হয়ে তাকায় থাকলো। ছোটখাটো ফ্রেস্কো আঁকা আছে আবার ওইটার মধ্যে। তো এর মাঝে সে দেখলো যে এই যে সিঁড়ি যেটা নেমে গেছে ওইটা, তো চিন্তা করলো যে উপর উঠবো না নিচে নামবো। তার মনের মধ্যে কিউরিয়াসিটি 2টা কাজ করতেছে। তো একবার মনে হলো যে তাকে তো ওই যে তার যে ফ্রেন্ড বা তাকে যে আনছে এখানে, ও তো মানা করছে এখানে ঢুকতে না। তো চিন্তা করলো দরজা খোলা, কে নক করলো, আমি কিউরিয়াসিটি থেকে ঢুকছি, কি হয়েছে। আর সাফার মধ্যে একটা কিউরিয়াসিটি বেশি। সে যখন নাকি বাড়িতে ছিল তখনও সে বন্ধুদের সাথে এদিক ওদিক যেত আর কি, ঘুরতে মুড়তে, যে কোনো জায়গায় একটু যদি শুনতো যেখানে মানে একটু রহস্যময় কিছু আছে সে যেত। যাই হোক, সে চিন্তা করলো যে আমি সিঁড়িতে নেমেই যাই, দেখি কি আছে, আর বাসাটা একটু ঘুরি কি অবস্থা। তো আস্তে করে মোমটা নিয়ে সে হাঁটা ধরলো। তো যখন হাঁটে তখনও দেখতেছে মোমের শিখা বেশ স্থির। এটা তার কাছে অবাক লাগতেছে যে হাঁটলেও তো একটা বাতাসের সাথে একটা হয়, কেন ওখানে তো মুভিং না থাকলে, মুভিং বাতাস না থাকলেও তো ওখানে বাতাস তো আছে, কিন্তু এই শিখাটা বেশ স্থির হয়ে আছে। খুব একটু অবাক লাগতেছে তার কাছে, সে এটা তার কাছে একটু মানে এরকম সে দেখে নেই। যাই হোক, সে সিঁড়ি দিয়ে নামা শুরু করলো। দেখতেছে পাথরের সিঁড়ি, পাথর দিয়ে করা কিন্তু সিঁড়িটা। তো আস্তে আস্তে স্টেপ দিয়ে নামতে, স্পাইরাল মানে বাঁকানো, এরকম ঘোরানো সিঁড়ি। তো ঘুরে ঘুরে নামতে সে দেখলো যে একটা ফ্লোরে আসছে। সে বুঝতে পারলো যে তারা যেখানে উঠছিল ওইটা হয়তো বাসাটার গ্রাউন্ড লেন্থ, মানে বাসাটা যেখান থেকে গ্রাউন্ড লেন্থ, কিন্তু এটা মনে হয় আন্ডারগ্রাউন্ড লেন্থ, মানে বাসার নিচের
কোনো অংশ, এটা লাইক বেসমেন্টের মতো। এটা অনেক সময় ওই অঞ্চলে সেলার তৈরি হতো, ভাড়ার ঘর, সেখানে জিনিসপত্র রাখতো, ফসল টসল রাখতো, জিনিসপত্র শস্য রাখতো, বিভিন্ন রকমের স্টোর জিনিস রাখতো, আর সেলারের মধ্যে তারা রাখতো, তাদের যে মদ টদ এগুলো রাখতো আর কিরকম। তো ওই জায়গাটাও হয়তো এখানে আছে। তো দেখতেছে আসলে যা ভাবছিল তাই, এটা ইটস সেলার, মানে এখানে জিনিসপত্র রাখা হয় বিভিন্ন ভাড়ার মতো। সে দেখতেছে বিভিন্ন শেলফ রাখা, শেলফে কিচ্ছু নাই, শেলফগুলো ধুলা ধূসরিত। তো সাফা কাইন্ড অফ লাইক তার ইন্টারেস্ট হারায় ফেলাইতেছে, যেখানে নামলাম কেন, খামাখাই কিসের শব্দটা করতে কইছে নাকি আমার শোনার ভুল। পরে চিন্তা করতেছে আমি তো জেগে থাকা অবস্থাও শুনছি শব্দটা। সে যখন কি চিন্তা করছে সে ঘুরে চলে যাবে উপরে, কিন্তু এখানে কিছু নাই, কারণ শেলফ দেখলো ঘুরে ফিরে কয়টা। তখনই একটা শব্দ পেলো যে সে যে রুমটার মধ্যে ঢুকছিল, মানে যেখানে শেলফগুলা, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে এসে সোজা ঢুকলে হাতের বাঁ দিকে এই রুমটা, কিন্তু ডান দিকে কিন্তু হেঁটে যাওয়ার আরেকটু রাস্তা আছে, তারপরে আরেকটা রুমের মতো এরকম বাঁ দিকে। তো ওইখান থেকে সে একটা শব্দ শুনলো, কেমন জানি কোনো মানুষ যদি ঢেকুর তুলে যেরকম শব্দ হয়, ওইরকম একটা ঢেকুর তোলার মতো শব্দ, কেমন জানি মানুষের ঢেকুর তোলার মতো শব্দ। তো সাফা একটু ভয় পাইছে তখন, যে এটা কে এরকম শব্দ করলো। পুরো মানুষের ঢেকুর তুললে মানে মানে পানি বা কোনো খাবার দাবার খেয়ে যেরকম ঢেকুর তুলে জোরে, সেরকম একটা শব্দ। তো সাফা একটু ভয় পেয়েছে, সে আস্তে আস্তে করে ওই রুম থেকে বের হয়ে সে মোমটা নিয়ে আরেকটু সামনে গেছে, মানে পাশের রুমের দিকে যেখান থেকে শব্দটা আসছে। তখন কেমন একটা শব্দ শুনতেছে, যে মানুষ গলার ভেতর দিয়ে যেরকম শব্দ করে অনেক সময়, গলায় বা পানি টানি আটকাইলে বা গড়গড়ি করলে যেরকম শব্দ করে ওরকম। সে মোমটা নিয়ে ওখানে দাঁড়ায় দেখতেছে যে এই যেখানটা দাঁড়ানো সেইখানে অনেকগুলা শেলফ রাখা, এই শেলফগুলা বেশ লম্বা লম্বা এরকম, এবং সেখানে অনেক বোতল রাখা আছে, হ্যাঁ সম্ভবত এগুলো ওয়াইনের বোতল। এবং একটা দরজা, মানে ওই যে শেলফগুলা যে রুমটা, সেটার ওই পাশে একটা দরজা, এবং দরজাটা খোলা, এরকম দরজাটা খোলা, এবং ওই ভিতর থেকে মনে হচ্ছে শব্দটা আসতেছে। তো তখন সাফা মনে করলো এখানে কি কোনো মানুষ আছে নাকি, মানে কেউ কি থাকে এখানে, মানে যে শব্দ শুনতেছে মনে হচ্ছে কোনো মানুষ মানে গড় করতেছে বা বমি করতেছে, এরকম শব্দ আর কি, মানে কেমন জানি গলা দিয়ে একটা বিচ্ছিরি শব্দ করতেছে। আর সে বুঝলো যে এইখানে বোতলগুলো, সে দেখলো বুঝলো যে এগুলো ওয়াইনের বোতল, এবং তার এই মোমের যে হালকা আলো এখানে রিফ্লেক্ট করতেছে, সেটাতে সে বুঝতেছে যে এই বোতলগুলোর মধ্যে লেবেল লাগানো, মানে উপরের যে সিল করা, বুঝতে পারতেছে সে এই বোতলের উপরে সিলগুলোর মধ্যে সোনালি কালারের এরকমই দিয়ে মোটা মানে কি স্টিকারের মতো দেয়া, এগুলো বুঝতেছে সে যে এগুলো পুরো ইনট্যাক্ট বোতল ওয়াইনের। তো সাফা যখন নাকি মানে এগুলো দেখছে আর ওখানে শব্দ পাচ্ছে, মনে করছে কোনো মানুষ থাকে। তো তার মোমের আলো কিন্তু হালকা যাচ্ছে অন্ধকার ঘরের দরজার কাছে। তো সে করলো কি, আরেক পা সামনে গিয়ে সে ইংরেজিতে জিজ্ঞেস করলো, হ্যালো ইজ এনিওয়ান দেয়ার, এভাবে জিজ্ঞেস করছে। সে যদিও জানে যে এখানে যদি কোনো ইটালিয়ান মানুষ থাকে, নর্মালি বেশিরভাগ মানুষ ইংরেজিতে কথা বলে না, তাদের ইটালিয়ান ভাষায় কথা বলে। ওর তো আসলে খুব একটা নেই, সে একটু জিজ্ঞেস করছে এবং স্বতঃস্ফূর্তভাবে তার মুখ থেকে এটাই বেরিয়েছে ইংলিশে। তো ওই সময় দেখলো কেমন যেন ভোগ করে শব্দটা চেঞ্জ হইলো, মনে হলো যে কেউ শব্দটা আরো জোরে করলো। তো সে কোনো উত্তর না দিয়ে আরো এক পা সামনে গেছে সাফা দেখার জন্য ব্যাপারটা কি। তো তার মনে একটাই আছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে সে বলবে যে তুমি এইখানে কে, আমাকে তো এখানে একজন পারমিশন নিয়ে থাকার ব্যবস্থা করেছে, তুমি এইখানে কে এই বাড়িতে, সে জিজ্ঞেস করবে উল্টা। সাফা চিন্তা করতেছে। তো সাফা আরেকবার যখন এগোইছে, হঠাৎ করে তার কাছে মনে হলো তার যে মোমবাতির আলোটা ওই রুমে ঢুকছে, ওইখানে রুমের ভেতরে একটা আবছা অবয়বের মতো এরকম দরজার এই পাশে উকি দিল। সে পুরো বুঝতে পারছে যে চুল, মাথার মধ্যে চুল আছে, ঘাড় পর্যন্ত হয়তো চুল এরকম কালো, কিন্তু অবয়বটা বোঝা যাচ্ছে কালো একটা অবয়ব, চেহারা দেখা যাচ্ছে না, ঘাড় পর্যন্ত চুল, এবং চুলগুলা বোঝা গেছে এরকম কাজ করছে যে দরজার এই পাশ থেকে মাথা দেখার জন্য, মানে সাফাকে দেখার জন্য। তো সাফার মোমের আলোটা হালকা করে ওই অন্ধকার অবয়বটার দিকে পৌঁছাইছে। ওই অবয়বটা আরেকটু সামনে আসলো দরজার কাছে, মুখটা আনছে। সাফা দেখলো যে এরকম দুইটা চোখ দপদপ করে জ্বলতেছে, আর ঠোঁটের কাছটা এরকম লাল। মানে সাফাকে দেখে মুখটা হা করে এরকম একটা ভঙ্গি করছে 1 সেকেন্ডের জন্য, এবং মনে হলো একটা নিঃশ্বাসের মতো ছাড়লো হা করে। এটা বাতাসটা একদম আসলো সাফার গায়ে লেগে গেছে, বাতাসটা মনে হচ্ছে যে একটা গরম বাতাস তার গায়ের মধ্যে লাগছে, এবং একটা অন্যরকম স্মেল, মনে হচ্ছে অনেকটা ওই মদ, পচা মদ বা মদ খুললে যেরকম হয়, যেরকম একটা গন্ধ আসে, ওরকম একটা
পচা গন্ধ চারিপাশ থেকে, কেমন জানি কটু টক টক গন্ধ এবং গরম বাতাস তার গায়ের উপর দিয়ে চলে গেল সাফার, এবং সাথে সাথে সাফার হাতের মোমবাতিটা নিভে গেছে ওই বাতাসেই। সাফা একেবারে ফ্রিজ হয়ে গেছে, সে আসলে নড়বে নাকি কি করবে সে আসলে পুরা মানে তার কোনো আর মানে নাই, বোধ নাই। সে এক সেকেন্ড ওখানে চুপচাপ দাঁড়ায় ভাবার চেষ্টা করলো কি দেখছে সে। এরপর সে শব্দ পেল, মনে হলো তার দিকে ওখানে কেউ এগোয়ে আসতেছে। এই যে ফ্লোরের মধ্যে পা ফেলতেছে সে সব থপ থপ শব্দ পাচ্ছে। তো সাফা একবার চিন্তা করছে যে এইটা কি, চেহারা তো এরকম কোনো মানুষের হয় না, আসলে কোনো কিছুর সাথে মিলতেছে না, মানে ধরনও মিলতেছে না। তো সাফা দৌড় দিল ঘুরে, মানে এক সেকেন্ডের মধ্যে সে ঘুরে দৌড় দিছে, দৌড় দিয়ে ওই দরজা থেকে বের হয়ে গেছে, মানে বের হয়ে ডান দিকে সে জানে, ডান দিক থেকে আর শরীর থেকে দৌড়াইলো। দৌড়ায় সে এই যে দরজা দিয়ে বের হয়ে সামনে আসে, দেখতেছে যে ওইখানে সেই আলোকিত জায়গাটা যেখানে সিঁড়ি উঠে গেছে, উপর থেকে অ্যাট্রিয়ামের আলো পড়তেছে। সে যখন দৌড় দিয়ে ওই দরজা দিয়ে বের হয়ে যাবে তখন সে একদম স্পষ্ট বুঝলো তার কাঁধে কেউ হাত রাখছে, এবং তার কানের কাছে সে একটা নিঃশ্বাস পেল, মনে হলো যে কেউ নিঃশ্বাস ছাড়ছে কানের কাছে, এবং সেই যে বাজে স্মেলটা। তো সাফা ভয়ে চিৎকার করে উঠছে, ভয়ে চিৎকার করে উঠে সে মানে ধোয়া পড়তে পড়তে, মানে তার মুখ দিয়ে অটোমেটিকলি ধোয়া বেড়ে গেছে, সে দৌড়াচ্ছে সিঁড়িতে উপর দিকে ওঠার জন্য, এবং দৌড়াইতেছে। তার কাছে কেন জানি মনে হচ্ছে সে যত দৌড়াচ্ছে তার মানে উপর দিকে সে আর উঠতেছে না, এবং সে আসলেও যে বুঝতে পারলো মনে হচ্ছে যে সিঁড়ির মধ্যে সে একটা যে পা ফেলতেছে সিঁড়িটা সে বেয়ে উঠতেছে না, এরকম লাগতেছে। তো সে তখন জোরে জোরে দোয়া পড়া শুরু করছে, জোরে জোরে দোয়া পড়তেছে, এবং এক পর্যায়ে সে দেখলো যে হ্যাঁ সিঁড়িতে উঠে গেছে। উঠে যে সে একদম ওই যে তার যে একতলা সেটার সামনে, এবং ওই যে ফাঁকা রুম একটা, সে রুমের কাছে, ওই রুমের মধ্যে মনে হইতেছে কেউ দাঁড়ায় আছে রুমটার ভেতরে, এবং মানে পুরা সে অবয়বটা বুঝতে পারতেছে যে একটা অবয়ব রুমের মধ্যে দাঁড়ায় আছে। তো সাফা ভয় চোটে এমন একটা পজিশনে পৌঁছাইছে যে তার কিছু করার নাই, সে ওই রুমের ভেতরেই দৌড় দিল ওই অবয়বটা দেখার পরও, কারণ সে দেখতেছে যে তার যে রুমের দরজাটা খোলা ওইখানে। তো সে এক দৌড়ে যে ওই দরজার ওই পারে পড়ছে, এবং দোয়া জোরে জোরে পড়তেছে, পড়ে সে আবার দেখলো যে দরজাটা যেহেতু খোলা, সে দৌড় দিয়ে যে দরজাটা জোরে টান দিল। তো এই দরজা যখন ব্যাক করে মানে লাগছে তখন মনে হলো অনেক ওজন, সাফা বুঝলো যে অনেক ওজন, সে আগে যে হাত দিয়ে টাচ করার সাথে সাথে খুলে গেছে সেরকম না, অনেক ওজন। এসে ঠাস করে লাগলো, দ্রুম করে শব্দ হলো, একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সাফা ওই রুমের মধ্যেই আর থাকলো না, সে ওই অন্ধকারেই তার ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে, দৌড়ায় নামছে, নেমে সে ওই সিঁড়ি দিয়ে ঘুরে ওই যে তার আন্টি রাখতো ওই ছেলেটা, ওদের রুমে যে ছেলেটা যেখানে থাকে আর কি, ওই রুমের কাছে যে সে দরজা মানে কিল মারা শুরু করছে তার। তো ছেলেটা দরজা খুলে বেরোলে কি হয়েছে, তো সে বললো যে মানে ঘুম ঘুম চোখে, মানে একটা মানে অদ্ভুত। সাফা বলতেছে যে আমি ভয় পাইছি। বলে কিভাবে ভয় পাইছো? তো সাফা তাকে বোঝানোর চেষ্টা, তাদের ভাষাগত এত নাই, তো যাই হোক সে বোঝানোর চেষ্টা করলো যে সে এরকম রুমের মধ্যে অটোমেটিক দরজা খুলে গেছে, তাকে যতটুকু বলে বুঝাইতেছে সে যে এরকম দরজা খুলে গেছে এরকম। তো ছেলেটা এরকম মাথা নাড়তেছে তাকে, বলে আচ্ছা ঠিক আছে। তার আগে ডাকলো, তার রুমে নিয়ে বললো যে ওই পাশে শুয়ে থাকো, রাতে শুয়ে পড়ো, থাক, এখন আর করার দরকার নেই। যাই হোক সাফা ওই দিন রাতে কোনো মতে ভয়ে ভয়ে রাত কাটাইছে, এবং সে খুব ভয় পাইছে বাকি রাতটা। তো দিনের বেলা ছেলেটা তাকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছিল। তো ছেলেটাকে সে নিয়ে আসে তার ওই ঘরে, এনে দেখায় যে দরজাটা লাগানো। তো ধাক্কা মারে, দেখে দরজা এক চুলও নড়ে না, একদমই করে নড়ে না, অনেক জোরে জোরে ধাক্কা দিছে, হয় না। তো ওই ছেলেটা দেখে হাসে, থাইকা বলে কি, তারে বলে যে শয়তান, মানে এটা শয়তান, বলে যে এই জায়গাটা তারা যতটুক বুঝায়, সে তো ছেলেটা তো মুসলমান, বলে যে এই জায়গা কিন্তু অনেক পুরনো শহর, তো অনেক রকমই আছে, এখানে জিন আছে, তো বেশি আগ্রহ দেখানোর দরকার নেই, কোথাও যেও না, তোমাদের যদি থাকতে হয় তাহলে মানে চুপচাপ থাকো, করো না, এছাড়া আসলে উপায় নাই, যেখানেই থাকো। বলে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি ওইখানেও অদ্ভুত অদ্ভুত শব্দ হয়, মনে হয় কেউ কথা বলে ওইখানে, এবং এই কথাগুলো একদম আমি শুনি, মনে হয় যে একদম কথা বলতেছে। ছেলেটা বলতেছে যে আমার রুমে যে জানলা দেখছো, ওই জানলার কাছে আমি একদিন রাত্রেবেলা মনে হলো যে কিছু একটা উড়ে এসে বসছে, এরকম টানা দিয়ে ঝাপটা এসে বসছে। তো আমি হঠাৎ করে তাকায় দেখি, মনে হচ্ছে ডানার মানে ওই জানলার ওই পাশে আমার জানলাটা লাগানো ছিল, কিন্তু জানলার একটা পাট খোলা এই পাশে। তো আমি স্পষ্ট ছায়ায় দেখতেছি যে একটা ছায়া পড়ছে, মনে হচ্ছে যদি কেউ কোনো মানুষ বসে থাকে এরকম হাত দিয়ে ধরে কোথাও, মানে দুই পায়ের মধ্যে এরকম ইসের মধ্যে গেড়ে বসে থাকে কোথাও, জাস্ট সেরকম একটা ছায়া আমার জানলার কাছে, এবং ফিস ফিস করে কিছু বলতেছে অদ্ভুত ভাষায়। তো ছেলেটা বলতেছে যে অদ্ভুত ভাষায়, আমি কিছুই বুঝতেছি না। তো আমি তখন এখানে বসে দোয়া পড়লাম।
দোয়া পড়ার সাথে সাথে আবার মনে হলো বট করে একটা শব্দ হলো, মানে পুরা মানে ডানা মেলে দিয়ে যেরকম পট করে শব্দ হয় ওরকম মেলে দিয়ে ওখান থেকে উড়ে চলে গেল। তো এরকম আছে, এগুলো তোমার জেনেই কাজ করতে হবে, অসুবিধা নাই। এইটা তুমি তো আর কি করবা? এখন তুমি যেটা মনে করো এখানে তোমার আবার একটা ঘর ম্যানেজ করে দেওয়া সময়ের ব্যাপার, কারণ এটা সম্ভব না। কারণ এখানে ওই যে মানুষগুলো যারা আছে তাদের যারা এটার কন্ট্যাক্ট পয়েন্টে থাকে তাদের সাথে যোগাযোগ করে করতে হয়। যাই হোক, সাফা ওই ছেলের সাথে কথা বলে তারপরে সে আবার মানে পরের দিন যায় থাকা শুরু করে ঘরে। তো এরপরে ওই রাতের বেলা শব্দ হইতো এরকম পরপর টক 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 করে শব্দ হইতো, সাফা কিছু বলতো না, চুপচাপ থাকতো এবং দোয়া পড়তো, দোয়া পড়ে শুয়ে পড়তো। এর মধ্যে সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে ওই ছেলের সাথে, যে ওই যে খাসির মাংস সেখান থেকে তাদের বানাইতে হইতো। মানে হঠাৎ করে মানে তাদের ওই মাংস যখন প্রিপেয়ার করার দরকার পড়তো, সেই তারা মাংসটাকে করতো, মানে খাসিটাকে ওইভাবে প্রসেস করে নিয়ে আসতো, মাংস নিয়ে আসতো, আবার দুধ দোয়াইতে হইতো যাইতো। তো এর মাঝে একদিন এরকম সাফার কাজ পড়ছে, সেটা হচ্ছে যে ওখানে অলিভের নিয়ে আসা, মানে ওই ছাড়ায় ছড়ায় তারপর নিয়ে আসতে হয়। তো সাফা তো এটাতে খুব একটা এক্সপার্ট না, তো সে ছাড়ায় টাড়ায় ওগুলো ভরছে এরকম বড় জারের মধ্যে। তো জারটা সে নিয়ে আসবে, এর মধ্যে তখন কিন্তু মানে বিকাল গড়ায় গেছে, সন্ধ্যা, মানে এরকম একটা অবস্থা যে এখনই মানে সন্ধ্যা হবে, সূর্য ডুবে যাবে এরকম অবস্থা। তো সিঁড়ি দিয়ে আসতেছে, তার কাজ হচ্ছে যে এগুলা নিয়ে সে এসে ওই ছেলেটা আর ওই আন্টি যেখানে থাকে ওই বাড়ির কর্নারে নিয়ে রাখবে, এগুলো ঢেকে রাখবে, তারপরে এগুলো পরের প্রসেস হবে। তো এনে উঠতেছে সিঁড়ি দিয়ে, তো এক পাশে সে দেখলো যে ওই রাস্তার কাছে একটা এরকম যে ছিল মেন হোলের মতো এরকম ঢাকনা দেওয়া এরকম। তো সে ভাবছে যে এটা তো জানে যেটা যেখানে পানি, বৃষ্টির পানি টানি যায় শহরের কিছু। হঠাৎ করে সে শব্দ পাইছে তার সামনে, তখন কিন্তু ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, যে দুই পাশে দেয়াল দেয়া ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কেমন করে একটা লিড যেরকম সরে সেরকম। তো সে চিন্তা করলো এটা কিসের শব্দ হচ্ছে, কোনো বাতাস উঠতেছে বা গ্যাস উঠতেছে এখানে, মানে বেশি হয়ে গেছে। তো সে ওই যে কন্টেইনারটাকে রেখে দিতেছিল মাঝে মাঝে, কেন উপর উঠতে কষ্ট হয়, আবার টেনেও সে উঠাইতেছিল, এরকম করতেছিল, মানে সিঁড়ির মধ্যে রেখে টেনে আবার উঠাইতেছিল, ওইটার একটা পাশ এরকম গ্র্যাব করারই আছে। তো সে পেছন ফিরে আবার ওটাকে টেনে উঠাইতেছে, এর মধ্যে কিন্তু বেশ অন্ধকার। যখন ওই কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে সে মানে মনে হলো তার শব্দে যে ওই স্ল্যাব সরে গেছে, ওইদিকে কে যেন সরাই দিছে স্ল্যাবটা ঘর ঘর করে। তো সে পেছন ফিরে তাকায় দেখলো যে স্ল্যাবটা অনেকটা সরে গেছে, ওই জায়গায় মনে হচ্ছে তার কাছে যে কেউ তাকায় আছে ওইটার ভিতর দিয়ে, মানে স্ল্যাবের নিচের অংশটাতে কেউ তাকায় আছে তার দিকে, কিন্তু সে চোখ বা কিছু বুঝতেছে না। তো একটা সাইড যেখান থেকে সরে গেছে ওই জায়গাতে একটু উঁচা হয়ে আছে, আর মনে হচ্ছে একটা অবয়ব এই অন্ধকারের মধ্যে যে ওইটার মধ্যে আছে, মানে কেউ একজন তাকায় আছে ওই জায়গা দিয়ে। একদম সে স্পষ্ট শুনলো যে তার নাম ধরে ডাকছে ওখান থেকে, মানে এখন ফিস ফিস শব্দে সাফা বলে তাকে ডাকছে। তো সাফার সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে ওখানে চুপচাপ বসে পড়ছে, কারণ সে ওই জায়গাটা পার হয়ে যেতে হবে তার ওখান থেকে। তো সে ওখানে বসে সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, সূরা পড়ছে। সূরা পড়ার পর দেখলো যে কিছুক্ষণ চোখ বন্ধ করে ফেলছে সাফা ভয়ে, একটু পরে দেখলো যে না, আর কোনো শব্দ নাই, চুপচাপ, আর তার কানে কাছে কেউ ডাকে না বা কিছু না। তো উঠে বসে তাকাইলো, দেখলো অন্ধকার ঘুরঘুরটি, ওই জায়গায় মেন হলের যে লিডটা একটু সরছে, একটু সরেই আছে ওই জায়গাটা। এখন কিছু করার নাই, ও দোয়া পড়তে পড়তে ওখান থেকে ওই অলিভের ওইটাকে টেনে উঠাইলো, উঠাইছে একদম ধরে উঁচা করে দোয়া পড়তে পড়তে ওইটাকে সামনে ধরছে ভয়ে। তারপর সে আস্তে আস্তে করে হেঁটে সাইড হয়ে আসলো, এসে যখন নাকি ওই ছেলেটার ওইখানে আসলো, নাম ধরে ডাকা শুরু করছে জোরে জোরে। ছেলেটা আসছে, আসার পর সাফা বললো যে এরকম এরকম ব্যাপার, এরকম আমি শব্দ পাইছি, এরকম এরকম হয়েছে। তো ছেলেটা বলে যে তোমার তো ভালোই পাইছে মনে হয়, তাহলে এখানে হইলে কেমনে থাকবা, এর তো মানে খুবই কঠিন। তো সাফার মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে সাস্টেইন করবে কিভাবে এরকম হইলে। সে ওগুলো রাখছে, বাসায় যে যাবে তার ভয় লাগতেছে একদম। তো ছেলেটা বলছে আসো তোমার পৌঁছায় দিই, কিন্তু তোমার প্রতিদিনই আমার পৌঁছায় দিতে হবে বলে হাসতেছে। সে বলে তোমার বিশ্বাস করতেছো না? ছেলেটা বলে যে আমি তো দেখি না এরকম, আমি ওইটা দেখছি একবার এরকম, বাট এরকম এরকম এই জায়গায় মেন হল কোথায়? তো ছেলেটা বলে আসো চলো যাই। ছেলেটার হাতে একটা ফ্ল্যাশ লাইট ছিল, সে হেঁটে ওই অন্ধকার রাস্তা দিয়ে আসতেছে। এসে দেখে ছেলেটা মানে হঠাৎ করে এখানে মানে পড়ে উঠছে, সে মানে আউযুবিল্লাহ পড়ে উঠছে, বলছে আসলেই দেখে যে সে ওই মেন হলের সরানো এখানে। বলে যেটা কেমনে? তো ছেলেটা গেল যে সে ও নিজেই, ছেলেটা হাত দিয়ে জোরে বলে যেটা সরাইতেও তো কষ্ট হইতেছে, স্ল্যাবটা এত শক্ত, ধাক্কা দিয়ে বসাই দিল জায়গা মতো, বসাই দিয়ে বললো যে তুমি দোয়া পড়ে শুবা সাফা, আর তোমার কি কেউ নাই, এভাবে তাকে জিজ্ঞেস করছে।
বলে মনে হইতেছে তোমার উপরে মানে এখানে কোনো একটা নজর পড়ছে বা কিছু, তোমার কি কেউ নাই? তো সাফা বলতেছে আছে আমার আত্মীয়। বলে তাদের সাথে যোগাযোগ করো না কেন? বলে করি না এই মানে ই করে। তো ছেলেটা বলে মানে তোমার কি মোবাইলে নাই? তো সাফারের মধ্যে কিন্তু মোবাইলও আর ও সে যে কিনছিল ওখানে যে একটা প্রিপেইড সিম কিনছিল ওইটারও তার ছিল না, কার সাথে কমিউনিকেট করতো না। তো ওই ছেলেটা তখন বলে যে তুমি কেউ থাকলে তার নাম্বারে কল দাও, কথা বলো তুমি, আমি তোমার এই করি। তো দেখতেছে যে ওই তাদের মোবাইলে ওই তখন এরকম 2 দাগের মতো নেটওয়ার্ক আছে। তো হাঁটলে ওই ছেলেটার সাথে যে এক জায়গায় বসলো, বসে দেখলো যে হ্যাঁ নেটওয়ার্ক একটু আছে। ওই ছেলেটা বললো যে তুমি কল দাও। তো সাফা বললো যে আমি কল দিব, এটা তো মনে হয় এখান থেকে লং ডিস্টেন্স হবে, ওগুলা তুমি পরে চিন্তা করো, তুমি কল দাও। তো সাফা বসে তার মোবাইল বের করে সেখান নাম্বার নিয়ে, বোনের নাম্বার নিয়ে, মানে খুব ইতস্তত করতে করতে, বোনরে সে কল করে না একদিন, তার ভিতরে জিদ যে সে কল দিল। তো দেওয়ার পরে তার রিং বাচ্চা, তো বোন ধরছে, সে ভয় পেতেছিল অপরিচিত নাম্বার দেখে বোন ধরে কিনা বা এরকম। ধরছে, ধরার পর সে বোনরে বললো, বোন নাম ধরে বললো। তো বোন তো খুব আবেগ আপ্লুত হয়ে গেল, কান্না করে দিল ফোনে। তো বললো যে আমি এরকম আছি অমুক জায়গায়, এরকম এরকম সমস্যা। তো সাফা পুরো হাল ছেড়ে দিচ্ছে, সে তার বোনের উপর সব মানে ছেড়ে দিচ্ছে যে এখন তার বোন তাকে এখান থেকে কিভাবে কি করবে সে আর কিছু চিন্তা করতে পারতেছে না। তো বোন বললো যে ওখানে কার সাথে আসিস, কি ব্যাপার? তো সে ওই ছেলেটার বললো যে অমুক আমার খুব ভালো একজন বন্ধু, ওর সাথে আসি। তো ফোনটা দেয়, তো ওর বোন ওই ছেলেটার সাথে কথা বলে। ওই ছেলেটাও কিছুটা ইটালিয়ান শিখছে, সাফার বোন ইটালিয়ান ভাষা কথা বলতে পারে। যা কথাবার্তা বলে বললো যে সাফাকে আবার ফোন দিল, বললো যে তুই এখানে থাক, 2 দিনের মধ্যে তো দুলাবাড়িতে ব্যবস্থা করতেছি। তো যাই হোক, ফোন রাখার পর সাফা তো মানে মনও খারাপ আবার খুশিও, ছেলেটা খুব হ্যাপি। বললো যে তোমার বোন খুব ভালো, তোমাকে নিয়ে যাবে, তোমার যেহেতু বোন আছে তুমি কেন বোনের সাথে যোগাযোগ করো না, এরকম কষ্ট করতে গেছো এই সেই, আমার তো এখানে কেউ নাই দেখে আমি এখানে থাকছি এক সময়, এখন ওই আন্টিরে পাইছি, আন্টি আমার খুব আপন। যাই হোক, আমার মায়ের মতো তিনি, এরকম বুঝাইছে আর কি। তো বোঝানোর পরে তারপর সাফাকে নিয়ে আসে, এনে তা বলে যে তুমি আজকে আর তাহলে এখানে থাকো না। সাফা বলে যে না, আমি আজকে ওই রাত্রে ওই বাসায় থাকবো, মানে আমার রুমেই থাকবো, টেনশন করো না, চিন্তা নিও না। আমি যেহেতু আমার বোনের সাথে কথা হয়েছে, ও দেখি কি ব্যবস্থা করে এসে। আর তুমি এই যে আমার তোমার যদি কল করে আমার বোন, তুমি বলো যে আমাকে মানে কোথায় কি আসতে হবে। বলে হ্যাঁ ওগুলো কোনো চিন্তা করো না, এই সেই। যাই হোক, সাফা ওই দিন রাতের বেলা যখন নাকি ঘরে ঘুমায়, ওই পাশের দরজার ওই পাশ থেকে নাকি তাকে নাম ধরে ডাকছে অনেকবার। সাফা ঘুমায় ছিল, সে রাত্রেবেলা ওই দরজায় নক শুনছে এবং তার নাম ধরে ধরে ডাকছে। এবং ডাকটা প্রথমে শুরু হয় ভারী কণ্ঠে মনে হয়, তারপরে মানে মানে ফিসফিসানি ভারী কণ্ঠ, তারপর একটা নারী কণ্ঠের মতো হয়ে যায় এবং মানে খুব অন্যরকম ভাবে ডাকতেছে। মানে সাফা চিন্তা করে যে অনেকটা তার মানে সেন্স চলে যাবে এই ডাকে, এরকম মনে হয় সে নিজেকে হারায় ফেলতেছে এরকম। বাট সে ওই সূরা পড়া শুরু করতে করতে আস্তে আস্তে তার এই মানে ডাকটাও থেমে যায় এবং মাথা থেকে চিন্তা চলে যায়। যাই হোক, ঘুমায় যায় সে। তো এরপরে 2-1 দিনের মধ্যেই সে পায়, তার দুলাভাই কল করছে, ওই ছেলেরা তাকে ফোন এনে দেয়, কথা বলার পর দুলাভাই ব্যবস্থা করে। তো একদিন দেখে যে ঠিকই তার দুলাভাই চলে আসছে ওই এলাকায় এবং এসে হেঁটে হেঁটে ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করে বের করছে কোথায়। দুলাভাই দেখে তো সাফা অনেক আবেগ আপ্লুত, কান্নাকাটি। তো যাই হোক, তারপরে বিদায় নিয়ে ওই আন্টির কাছ থেকে আর ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে সাফা ওখান থেকে চলে আসে। তো ওরা নাকি খুব খারাপ ফিল করছিল সাফার জন্য, কান্নাকাটি করছে ছেলেটা। সাফাও খুব মন খারাপ করছিল, আসার সময় তারও খুব মন খারাপ হয়েছিল। তো যাই হোক, সে ওখান থেকে চলে যায় দুলাভাইয়ের সাথে, ওই রাস্তা পার হয়ে তাকে যে নিয়ে আসে, যে পর্যন্ত গাড়ি আসে সেখানে তার দুলাভাই গাড়ি রেখে আসছে আর কি, দুলাভাইয়ের ফ্রেন্ড ছিল সাথে। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে যায় সে এবং তার দুলাভাই তাকে পরবর্তী ওখান থেকে নিয়ে আসে তাদের ওইখানে। মাস্তে ধীরে সব কিছুরই ব্যবস্থা হয়। আর সাফার যেটা হয়েছিল, সাফা নাকি রাতের বেলা দুঃস্বপ্ন দেখতো, আর তার কাছে মনে হতো সবসময় যে তার বোনের বাসা আসার পরও যে বাথরুমের মধ্যে তার জন্য কেউ ওয়েট করতেছে এরকম, মানে সে বাথরুমে যেতে পারতো না, বাথরুমে যাওয়ার আগেই তার কাছে মনে হতো যে কেউ একজন বাথরুমের মধ্যে বসে আছে। তো সাফার বোন তাকে ওইখানে খুঁজে, ওখানকার যে লোকাল একটা জায়গায় একটা মসজিদ ছিল সেখানে, মানে ছোট মসজিদ, খুব বড় না, তো সেখানে একজন ইমাম সাহেব ছিলেন, তার কাছে নিয়ে যান, তিনি নন বেঙ্গলি। তো তার কাছে নিয়ে ঝাড়ান, তো বলে যে খারাপ জিনের নজর পড়ছে। সাফা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো ছিল বেশ। তো ইমাম সাহেব বলেন যে ছেলেটার উপর খারাপ জিনের নজর পড়ছে, এরকম সে কোথাও ছিল সেখান থেকে দেখছে। তো বলে যে হ্যাঁ আমার ভাই এরকম অ্যাবান্ডন একটা বিল্ডিংয়ের মধ্যে, এটা বলছে ওইখান থেকে নজর পড়ছে, খারাপ জিন, ভালো না।
তো তিনি তাকে ঝেড়ে দেন এবং সাফাকে বলেন যে এই দোয়া পড়তে। বিভিন্ন সূরা, মানে কয়েকটা সূরা বলে দেন যে এইগুলো কন্টিনিউয়াসলি পড়তে হবে, পাক পবিত্র থাকতে হবে, আস্তে আস্তে চলে যাবে এই আর কি। আর ফাইনালি এগুলো আর তার কাছ থেকে তাকে বদারি করবে না, সে যখন বিয়ে শাদী করবে। তো যাই হোক, সাফা ওইভাবে চলে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে এবং দোয়া পড়ে চলতো। তো তারপরে এই 2022 সালে সাফা বিয়ে করে এবং সে অন্য স্টেটে চলে যায়, মানে অন্য প্রভিন্সে চলে যায় আর কি। ইটালিতে স্টেট না প্রভিন্স, তো অন্য প্রভিন্সে সে চলে যায়। তো সেখানে গিয়ে ভালো অন্য একটা কাজ করে এবং আস্তে ধীরে এখন তো তার মোটামুটি এখানে লিগ্যাল সব কিছুই আছে, খুব ভালো আছে। তো সাফার এই ঘটনাটা আমার কাছে বেশ ভালো লাগছে, অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে এবং বেশ ভয়ের মনে হয়েছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটাও জাহিদ ভাইয়ের ঘটনা। এই ঘটনা 4 বছর আগের একজন ভদ্রলোকের। বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি জব করতেন এবং তার নাম ছিল টুটুল। তো ভদ্রলোক ট্রান্সফার হয়েছে কোনো একটা এলাকায় থেকে ঢাকায় তাদের কোম্পানির মূল অফিসে চলে আসেন। তো তার পরিবারে ছিল 1 বছর বয়সী একটা শিশু এবং তার স্ত্রী। মালিবাগের কোনো একটা এলাকায় তিনি থাকতেন এবং ঘটনা শুরু হয় একদিন রাতে। তিনি একদিন গাড়িতে তার বাসায় উদ্দেশ্যে যাচ্ছিলেন, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন সময় আনুমানিক রাত 1টা কি 1:30 হবে। টুটুল সাহেবের মনে হলো প্রায় 30-60 কিলোমিটারের আশপাশের স্পিডে গাড়ি চালাচ্ছেন তিনি কুড়িল বিশ্ব রোডে। প্রথমে তিনি খেয়াল করলেন গাড়িটা ভারী ভারী লাগছে, যেন ভারী কিছু তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তিনি স্পিড বাড়িয়ে চলছিলেন। তিনি খেয়াল করলেন সাইড গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির কেউ পেছনে দৌড়াচ্ছে। দ্বিতীয়বার তিনি তাকিয়ে দেখেন, কিছু দেখলেন না। কিছু মিনিট পর তিনি লক্ষ্য করলেন গাড়ি 70+ স্পিডে চলছে, কিন্তু তার পথ যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না, অনেকটা রিকশার গতিতে চলছে। হঠাৎ তিনি ধূপ করে তার চলন্ত গাড়ির ছাদে কিছু পড়ার শব্দ পেলেন এবং কয়েক সেকেন্ড পর থেকে গাড়িটা ভীষণভাবে কেঁপে উঠতে লাগলো। তিনি স্পষ্ট শুনতে পেলেন কর্কশ ভয়ানক কণ্ঠে, এই গাড়ি থামা। তিনি গাড়ি ব্রেক করতে যেয়ে দেখলেন গাড়িটা ব্রেক নিচ্ছে না এবং গাড়িটা অসম্ভবভাবে কাঁপছে। পুরো গাড়ির চারিপাশে যদি হাত দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক সেরকম শব্দ হতে লাগলো এবং গাড়িটার ছাদে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ হতে লাগলো। তিনি শব্দ করে দোয়া দুরূদ পড়তে লাগলেন এবং কিছুক্ষণ এভাবে চলার পর তার গাড়িটা থেমে যায় এবং গাড়ির ভেতরে ধোঁয়া বেরোতে শুরু করে। তিনি গাড়ির দরজা খুলতে যেয়ে দেখলেন দরজার লক কোনোভাবেই খোলা যাচ্ছে না এবং খোলার না কারণে ধোঁয়ার পরিমাণ বেশি হয়তো তিনি দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন। তিনি বের হওয়ার পর নিজ কানে শুনতে পান একটা ভয়ঙ্কর ধরনের হাসি বাতাসে ভেসে আসছে। দেখতে পেলেন রাস্তার অন্যদিকে গাছের ছায়া অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে দেখা না গেলেও তিনি বুঝতে পারলেন সেই অন্ধকারে দাঁড়িয়ে যে ছিল সে হাসছিল এবং হুবহু তার মতোই দেখতে। তিনি গাড়িটার কাছে যেয়ে দেখেন কোনো ধোঁয়া নেই, কিছুই নেই, গাড়ি একদম ঠিক। সে সময় তার স্ত্রী তাকে ফোন দেয়। উপরে তার স্ত্রী ঠিক মতো কথা বলতে পারছিল না। উনি শুনতে পাচ্ছিলেন তার স্ত্রী কাশছিলেন, এমন কাঁদছিলেন, এমন অবস্থা যেন কাশিটা জোর করে করানো হচ্ছে তাকে। তিনি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালানো শুরু করেন এবং একসময় বাসায় পৌঁছে যান। যে দেখতে পান তার স্ত্রী তার সন্তানকে জড়িয়ে ধরে বাড়িওয়ালার ঘরে বসে আছেন, একদম ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাকে শান্ত করার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন তার স্ত্রী বলে তখন 1:20 মতো হবে সময়, গেটে টোকা পড়ে। উনি যে কাউকে দেখতে পায় না। তারপর আরেকটা টোকা পড়ে। এবার শব্দটা আসে কিচেনের গেট থেকে। তিনি সেখানে যে দাঁড়ানোর পর শব্দটা আসে তার চোখের সামনে বাথরুমের দরজা থেকে এবং দরজাটা ধীরে ধীরে খুলছিল। ধীরে ধীরে দরজা খোলার যে শব্দটা কবজায় হয় তেমন শব্দ হলো। উনি ভয় পেয়ে গেলেন এবং তখনই বাথরুম থেকে খুবই কালো একটা ছায়া এসে ওনার গলা চেপে ধরে। উনি দেখতে পাচ্ছিলেন সেই ছায়াটা হুবহু ওনার মতো দেখতে। সেই ছায়াটা তাকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ঘরে বাচ্চাটা ঘুমোচ্ছিল সেই ঘরের দিকে ছায়াটা ছুটে যায় এবং উনি শুনতে পান তার বাচ্চা কেঁদে উঠেছে। তিনি ভয়ে দ্রুত সেই ঘরে যান এবং দেখতে পান তার মতো করে একজন দেখতে আরেকজনের কোলে তার সন্তান। সেই ছায়াটা কত বড়, কত বীভৎস, জিভ বের করে তার বাচ্চাটার শরীর চাটছে। এমন হঠাৎ করেই যেন তার মাড়িটা খুলে যেয়ে খুব বড় রকমের মুখে পরিণত হয়। সেই ছায়াটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বাচ্চাটার মাথাটা তার মুখে ঢুকিয়ে ফেলে। তা দেখে তিনি চিৎকারে দৌড়ে সেখানে যায়, সেই ছায়ার মুখ থেকে তার বাচ্চাকে প্রাণপণে টেনে বের করে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে যান।
বাড়িওয়ালার দরজায় এসে পড়ে যান তিনি। পরে বাড়িওয়ালা তাকে উদ্ধার করে নিয়ে তার ঘরে যেয়ে বসান। সেই ছায়ামূর্তিটার 4টা কামড়ের দাগও তার সন্তানের মাথার পেছনে পাওয়া যায়। এই সব কিছু শুনে টুটুল সাহেব ভয় পেয়ে যান, কেননা তার সাথেও একটা ঘটনা ঘটেছে। কিন্তু তিনি সেই কথা তাদেরকে বলেননি, বললে তারা ভয় পেয়ে যেতে পারেন। সেই রাতে সেই বাসায় তার স্ত্রী থাকতে না চাওয়ায় সেখানে না রেখে টুটুল সাহেব তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায় পুরো পরিবার। তিনি সেদিন একজন হুজুরের কাছে যান, দেরি না করে সমস্ত কথা বলেন। হুজুর বলেন, যেহেতু রাতে ওই বিশ্ব রোড দিয়ে গেছেন, এলাকাটা তো ভালো না, তাই হয়তো পিচাস না হলে বদজিন তার ক্ষতি করতে চেয়েছিল, পারে নাই দেখে আপনি বাসায় এসে ভয় দেখাইছে। তাই সেই হুজুরকে একটা তাবিজ দিয়ে বলে, কিছুদিনের জন্য নেন, এটা কিছু নিয়ম পালন করতে হবে, এগুলি পালন করেন। এরপরে বেশ কিছুদিন আর সমস্যা হয়নি। কিন্তু তারা এরপর থেকে প্রতিদিন স্বপ্ন দেখতে লাগলেন। তারা দুজনই একই রকম স্বপ্ন দেখতে লাগলেন। কখনো দেখছিলেন তারা ময়লা খাচ্ছেন, কখনো দেখতেন তারা নিজেরাই তার শিশুর মাথা কেটে নিয়ে হাতে নিয়ে বসে আছে। অনেক বিভৎস স্বপ্ন দেখতেন। এর মধ্যে টুটুল সাহেব তার পারিবারিক এক অনুষ্ঠানের কারণে স্ত্রীকে এবং সন্তানকে গ্রামের বাড়িতে দিয়ে আবার ঢাকায় ফেরত আসেন, কারণ তার যেহেতু কাজ আছে তাই তিনি গ্রামের বাড়িতে থাকতে পারছিলেন না। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখতে পান তার সমস্ত বিছানা পানিতে ভেজা। তিনি আলো জ্বালিয়ে বিছানা থেকে নেমে দেখতে পান সেই ঘরের মেঝেও পানি। তিনি শুনতে পেলেন তার বিছানায় শব্দ হচ্ছে। পেছনে ঘুরে তিনি তাকিয়ে দেখেন তার বিছানায় তিনি শুয়ে আছেন। কি ব্যাপার? তার মতো আরেকজন মানুষ শুয়ে আছেন বিছানায়। তার বুকের উপর মোটা লম্বা চুলওয়ালা একটা মহিলা তার গলা চেপে ধরে আছে এবং তিনি সেখানে কাতরাচ্ছেন। সেই মহিলা তার দিকে তাকায়, তার খুব ভয়ঙ্করভাবে তাকায়। চুল দিয়ে তার মুখ ঢাকা ছিল। একটা হাসি দেয় সেই মহিলা। তা দেখে তিনি বেহুশ হয়ে যান ভয় পেয়ে। এরপর তার ঘুম ভেঙে গেলে তিনি নিজেকেই তার বিছানাতেই আবিষ্কার করেন। সবকিছু ঠিকই ছিল। রাতে তিনি যা দেখেছেন, বিছানা ভেজা, ফ্লোরে পানি, এখন কিছুই নেই, সবকিছু ঠিক। তিনি পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন, এই বাসায় কোনো সমস্যা আছে? এমনকি উনি আশেপাশে খোঁজ খবর নেন, কিন্তু সবাই তাকে বলে, না, বাসায় তো কোনো সমস্যা ছিল না। তিনি চিন্তা করলেন বাসা ছেড়ে অন্য বাসায় উঠবেন। তার একদিন পর রাতে তিনি ঘুমিয়েছিলেন। যেহেতু তার স্ত্রী গ্রামে গিয়েছেন পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে, তাই তিনি একাই ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একটা মেয়ের কণ্ঠের ডাক শুনে, মণি ভাইয়া, মণি ভাইয়া। তিনি উঠে বসেন। তিনি আবারও শুনতে পান, মণি ভাইয়া, মণি ভাইয়া, আমাকে একটু বাসায় নিয়ে আয় না ভাইয়া, ভাইয়া এখানে একা খুব ভয় পাচ্ছি। ভাইয়া ভাইয়া বলে ডেকে যাচ্ছিল। এই কণ্ঠস্বর শুনে তিনি ঘাবড়ে যান। লাইট জ্বালাতে যেয়ে দেখেন লাইট জ্বলছে না। তার ঘরে দরজা খোলাই ছিল। তিনি আবছা অন্ধকারে দেখছিলেন মোটা দেহের একজন মানুষ ফ্লোরে 2 হাত দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে, ওই যে যারা হাঁটতে পারে না, যারা অনেক ফকিরকে দেখা যায় যে টেনে হিঁচড়ে নিজেদেরকে নিয়ে আসে, ঠিক তেমনি টেনে হিঁচড়ে নিজেকে তার দিকে নিয়ে আসছিল। এমন মনে হলো যেন হচ্ছে হাঁটাচলা করতে পারে না। তিনি কি করবেন বুঝে পারছিলেন না। আর তখনই তিনি বুঝতে পারলেন ঘরের ফ্লোরে পানি চলে এসেছে এবং দ্রুতই পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেখলেন সেই মোটা মানুষটা ধীরে ধীরে সেই ঘরের ভেতরে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এক হাত দিয়ে সাহায্য চাইছিল। বলছিল, মণি ভাইয়া, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আর ঠিক তখন তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গেলেন, কিন্তু পিছন থেকে অদ্ভুত কালো গোল চেহারার একটা কিছু তাকে জড়িয়ে ধরে। তিনি ফ্লোরে পড়ে যান এবং সেই গোল চেহারার কালো প্রাণীটা তার বুকের উপর উঠে পড়ে এবং তার গলা চেপে ধরে। সেই প্রাণীটা বড় জিভ বের করে টুটুল সাহেবের চেহারার সামনে সাপের ন্যায় ফোঁস করতে লাগে। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো সকালের আলোতে তার জ্ঞান ফেরে এবং তার বাবাকে তিনি ফোন দেন এবং বলেন, বাবা, যা যা হয়েছে তিনি সব কিছু তার বাবাকে বলেন। তিনি বললেন, আব্বা, আমি যা মিনিকে দেখেছি বারবার, মিনি ঠিক আছে কিনা দেখেন তো একটু। মূলত তিনি যাকে দেখেছেন রাতে হামাগুড়ি দিয়ে তাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে, সেটা তার ছোট বোন মিনি, যার বিয়ে ঠিক হয়েছে এবং সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তার স্ত্রীকে তিনি বাড়িতে দিয়ে এসেছিলেন। এই টুটুল সাহেবও নিজেও কিছুদিন পর যাবেন বিয়েতে। তার কথা শুনে তার বাবা তাকে ফিরে আসতে বলেন। তো টুটুল সাহেব তার বাবার কথা শুনে তাদের গ্রামের ইমামকে, টুটুল সাহেবের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো তার বাবা তাদের গ্রামের ইমামকে বলেন। ইমাম বলেন, আপনার তো জমি জমা নিয়ে ঝামেলা আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, ওরা কি কোনো কুফরি কারাম করলো কিনা? আপনি আমার ওস্তাদের কাছে যান, ওনার কাছে জিন আছে, উনি আপনাকে সঠিক খবর দিতে পারবেন। এদিকে টুটুল সাহেব গ্রামের বাড়ি ফিরে আসেন। বিয়ের প্রায় 4 দিন তখনও বাকি। টুটুল সাহেবের বাবা খুলনায় যান তার গ্রামের ইমামের ওস্তাদের কাছে ঘটনা বলার জন্য। সব শুনে সে ওস্তাদ বলেন, আসর বসাবো, জিন আসবে, তাকে জিজ্ঞেস করে জানতে হবে। সেদিন সন্ধ্যার পর সেই ওস্তাদ জিন হাজির করতে জানতে চান কি সমস্যা হয়েছে, ওনাদের একটু দেখাও আর সলিউশন দাও। সেই জিন কিছুক্ষণ পরে ফিরে আসবে বলে চলে যায়। এসে সে বলতে শুরু করে টুটুলদের উপর ঘোর বিপদ আসন্ন।
জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, হয়তো হয়েই গেছে। টুটুলরা জানতে চান কি ক্ষতি আর কে করতে চাইছে সেই ক্ষতি। সেই জিন বলে, জমি দখল নিয়ে তোমরা ঝগড়া করেছিলা, ওরাই করেছে। তোমার পরিবারকে শেষ করে দিতে পিশাচিনি ডেকে নিয়ে এসেছে। তোমার এই ছেলে, তার শিশু আর তোমার মায়ের উপর তার নজর। দিন পর অমাবস্যার তিথি আসবে, সেদিন তার পূর্ণ শক্তি লাভ করবে। তোমাদের জানের উপর বিপদ, তোমাদের জানের উপর দিয়ে মানে মানে তোমাদের এখন অবস্থা ভালো না, তোমাদের বিপদ আছে এবং আরও কিছু কথা সেই জিন বলে। পরে সেই জিনের কাছে সাহায্য চাইলে 16টা তাবিজ দেয়। টুটুলদের পরিবারদের নাতি নাতনি মিলিয়ে ওই 16 জনকে 16টা তাবিজ দেওয়া হয়। বলে দেয় কোনোভাবে যেন এই তাবিজ যেন না সরে এবং না খোলা হয়। যদি তাবিজ একবারের জন্য সরে যায় তবে ওই পিশাচিনি তাকে ক্ষতি করে ফেলবে, যার তাবিজের শরীরে থাকবে না। তো তারা সেখান থেকে ফিরে আসেন সবাইকে কিছু না বলে, শুধু তাবিজ দিয়ে বলে এই তাবিজ মাজার মানে একটা জায়গা থেকে আনা হয়েছে আমাদের ভালোর জন্য, তোমরা সবাই তাবিজ পরে রাখো, খোলা যাবে না, খুলে ফেললে তাবিজ আর কাজ করবে না। এটা বলে সবাইকে তারা তাবিজ পরিয়ে দেয়। এর মধ্যে প্রতিদিন টুটুল সাহেব স্বপ্ন দেখছিলেন। তিনি দেখতেন তার মতোই দেখতে একজন লোক পানির নিচে টেনে নিয়ে গেছে তাকে। তিনি ডুবছে না, তার কানের মধ্যে পানি পানির যেভাবে শব্দ হয় পানির নিচে গেলে ঠিক সেরকম শব্দ আসছে। আর তাকালে তিনি ঘোলাটে পানি দেখতেন, চারপাশে বালুকণা পাতা চারপাশে ভেসে বেড়াচ্ছে, যেমনটা পুকুরে ডুব দিলে খালি চোখে দেখা যায় ঠিক তেমন দেখাবে। তার মাথার তীব্র যন্ত্রণা হতে থাকে এবং তার নাক দিয়ে পানিতে ঢুকে গেলে যেমন হয় তেমন ফিল হতে থাকতো তার ঘুমের মধ্যে। আর তার কিছু মনে থাকতো না ঘুম থেকে ওঠার পর। তো বিয়ের দিন সকালবেলা তার বোনকে নিয়ে সবাই পুকুরে যায়, তাকে গোসল করাবে। গ্রাম বাংলার কিছু সংস্কৃত তো থাকেই। তো সব মহিলারা মিলে গোসল করছিলেন। হঠাৎ তারা মিনি মানে টুটুলের ছোট বোনকে খুঁজে পাচ্ছিল না। টুটুল এবং তার বাবা ভয় পেয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করা হয়। তারা আতঙ্কিত হয়ে যায়, যেই ভয়টা মনে বারবার আসছিল তা হলো কিছু মানে তার কিছু হলো কিনা সেটা নিয়ে তারা খুব সন্দিহান হয়ে যায়। বাড়ির অনেক লোক মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা নিখোঁজ হওয়ার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পর ওই মিনির ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জাহিদ ভাই নিজেই সেই ছবিটা দেখেছে এবং তার খুব খারাপ লেগেছিল। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই আশায় যদি একটু হলেও দম থাকে ডাক্তার কিছু করতে পারবে, যদি আল্লাহ কিছু করতে পারে। সব আশা মিটে গেল, বিয়ে বাড়িতে মাতম। এমন ঘটনায় সকলেই ভেঙে পড়ে। টুটুলের বাবা তার পরিবারকে টুটুলের সাথে হওয়া সবকিছু এবং খুলনার ওস্তাদ সেই জিনের হুজুরের সাথে কথা বলার সবকিছু খুলে বলেন। কিছুদিন পর টুটুলের বড় ভাই এবং তার বাবা পুনরায় সেই ওস্তাদের কাছে যায় জিনের কথা বলতে। সেই জিন তাদের বলে হয়তো ধোঁকা দিয়ে তাবিজ খুলে ফেলে তোমার মেয়েকে মেরে ফেলেছে। এখন সবাই সাবধানে থাকো, বিশেষ করে টুটুলকে, কারণ ওকে আগে টার্গেট করেছে। ওর ক্ষতি করতে না পেরে তোমার মেয়েকে নিয়ে গেছে। আর তুমি অন্য কাউকে খুঁজো, কারণ আমার এত জোর নেই যে আমি এই পিশাচিনির সাথে লড়বো। সব কথাই হলো, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। তা হলো মিনি সবার সাথে গোসল করছিল, কেউ তাকে উপরে উঠতে দেখেনি। আর তার মৃত শরীর সেই ঝুলন্ত ভাবে অবস্থায় পাওয়া গেল ঘরের ভেতরে, গেট লাগানো অবস্থায়। তাহলে মিনি কখন ঘরে গেল? কিছুদিন পর টুটুল সাহেব প্রতিদিন রাতে স্বপ্ন দেখতে লাগলেন তিনি ঘোলা পানিতে ডুবে যাচ্ছেন, আর সেই পানির তলদেশে তার বোন উপর হয়ে ভেসে আছে। এমনভাবে কিছুদিন যাওয়ার পর টুটুল সাহেব আচরণ পরিবর্তন আসতে থাকে। একদম চুপ হয়ে যান তিনি, তাকাতেন না কারোর দিকে, মুখ তুলে খাইয়ে দিলে খেতেন না, না হলে খেতেন মানে খাইয়ে দিলে খেতেন, নালে খেতেন না। রাতের বেলা প্রতিদিন বের হয়ে যেতে চাইতেন বাসা থেকে, শুধু বলতেন মিনি আমাকে ডাকে, আমাকে যেতে হবে, আমার বোনটা একা, ও ভয় পাচ্ছে। তার এই অবস্থা দেখে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করা হলে কিছুদিন ভালো থাকে। এরপর 6 মাস কেটে যায়। একদিন টুটুল সাহেবের স্ত্রী রাতে ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানার পাশে মিনি দাঁড়িয়ে আছে। তার শরীরটা ফুলে ফেপে আছে, টপ টপ করে পানি পড়ছে, বোটকা গন্ধ আসছে শরীর থেকে, এবং সেই লোলুপ দৃষ্টিতে তার প্রায় 2 বছর বয়সী বাচ্চাটিকে দেখছে। তার সাথে মিনি রূপী সেই পিশাচের চোখাচোখি হয়, এবং তখনই মিনি রূপী পিশাচটা ওনার হাতে কামড় দিয়ে ফেলে এবং 4 তলার জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। যন্ত্রণায় তিনি কেঁদে উঠলেন। টুটুল সাহেব ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে দেখতে পান তার স্ত্রীর ডান হাত রক্তাক্ত এবং একটা আঙ্গুল ঝুলছে। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। দেখা যায় যে ছোট আঙ্গুলটা আছে সেটা পুরাটাই ঝুলে গেছে এবং রিং ফিঙ্গারটা অলমোস্ট অনেকটু কাটা। তিনি তার শ্বশুর মানে টুটুলের বাবাকে রাতের ঘটনা বলেন। সেদিন তাকে কয়েকটা তাবিজ দেওয়া হয়। সেই ঘটনার পরে কয়েকদিন পর রাতে টুটুল সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান মিনি মানে তার মৃত সেই বোন জিভ বের করে তার বাচ্চা শরীরটাকে কুকুরের মতো জিভ বের করে চাটছে। আর তিনি জেগে উঠায় সেই পিশাচের সাথে তার চোখাচোখি হয়ে যায়। তিনি চিৎকার দিয়ে সেই পিশাচকে সরাতে যাবেন, সেই মুহূর্তে পিশাচটা তার শিশুকে হাতে কামড় দিয়ে ওখান থেকে তার মানে ওই টুটুল সাহেবের উপর হামলা করে, তাকে কামড়াতে থাকে। টুটুল সাহেবের স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি এসব কিছু দেখে অজ্ঞান হয়ে পড়েন।
পিশাচটা তার সাথে ধস্তাধস্তির পর সেই পিশাচটা পালিয়ে যায় সেখান থেকে। পরে তিনি বাড়িওয়ালাদের সাহায্য নেন, বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান। বাচ্চার হাতে কুকুরের কামড়ের মতো দাগ পাওয়া যায়। পরে তিনি তার বাড়িওয়ালার সাথে, তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেন। বাড়িওয়ালার পরামর্শে তিনি ঢাকার বেশ কয়েকজন হুজুরের সাথে যোগাযোগ করেন। তদবির করলে বেশ কিছুদিন সমস্যা হয় না, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। তার বাচ্চাকে একটা তাবিজ দেওয়া হয়, যার কারণে সেই পিশাচটা তার বাচ্চার কাছে আর আসতো না। কিন্তু 2-3 দিন পর পর মাঝরাতে তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। তারা জেগে থাকলে দেখতো তাদের ঘরের দরজার সামনে কখনো টুটুলের মতো দেখতে বা কখনো তার স্ত্রীর মতো দেখতে কেউ দাঁড়িয়ে বাচ্চাকে দেখছে মুখ হা করে। তারা দেখতো সেই হা করা মুখ দিয়ে লালা ঝরছে। তারা দোয়া পড়লে সেই পিশাচটা থুতু মেরে সেখান থেকে চলে যেত। অনেক রকমের কাণ্ড ঘটে যেত। তাদের জীবনটা দুর্বিষহ ছিল। বেশ কয়েকবার বোতলে বন্দি করা সত্ত্বেও কোনো ফল পাচ্ছিল না কোনোভাবেই তারা। তো ঘটনা প্রবাহে তাদের সাথে পরিচয় হয় জাহিদ ভাইয়ের। তো জাহিদ ভাইয়ের সাথে ভদ্রলোক দেখা করেন এবং জাহিদ ভাইকে প্রায় 3 ঘন্টা ধরে সবিস্তারে সবকিছু বলেন, যা আসলে লেখা সম্ভব হচ্ছে না। অনেক কিছু তিনি লিখতে পারেননি। তার নাম ঠিকানা বিস্তারিত নিয়ে রাতের বেলা জাহিদ ভাই তার আমির সাহেবকে দেন। আমির সাহেবের প্রথম কথা হলো, এটা তো আদিম যুগ নয়, এখনো ইনসান এতটা নিচে নামতে পারে, এতটা কলুষিত তাদের অন্তর, ফল পেতেই হবে, শাস্তি হবেই। আমি চাই না তোমাকে সব শোনাতে, কিন্তু আমার মতো যাদের কাছে গিয়েছিল তারাও জেনে গিয়েছিল সত্যটা কি। এটা জাহিদ সাহেবের আমির বলছেন, কিন্তু তা প্রকাশ করা সম্ভব না সবার পক্ষে। আমিও তোমাকে বলতে চাই না, টুটুলের জেনে লাভ নেই কেন এমন ঘটনা ঘটছে। টুটুলকে বলে দাও, পিশাচ থাকুক বা প্রেত, যেই থাকুক না কেন, আমরা চেষ্টা করব, আল্লাহ যদি চান তবে তারা সরে যাবে। কিন্তু এতটুকু জেনে রাখো, সব শয়তানের মূল কিন্তু টুটুলের বাবা। কোথায়, কেন, কিভাবে, কে, কখন, এগুলোর কিছুই বলবো না আমি। তাকে বলে দাও পিশাচের আসর আছে, সরানোর চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি পিশাচগুলোকে ঘৃণা করি, কেননা আমার দেখা মতো মানুষের জাদু, বান, কুফরি জাতীয় ক্ষতির পেছনে 90%-এর বেশি সময় এরা ইনভলভ থাকে। আমি সচরাচর অবাক, জাহিদ ভাই সচরাচর অবাক হয় না, তাই ওনাকে বেশি প্রশ্ন করলো না। শুধু একবার বলেছিল, একদিন তো জাহিদ ভাই জেনে যেতে পারে তখন। তো জাহিদ ভাই আমির বলে, পারলে হজম করে নিও, না পারলে হজম করে, না পারলেও হজম করে নিও। তো জাহিদ ভাই কয়েকদিন পর টুটুল সাহেবের বাসায় যায়। ওনার ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাই পচা ডিমের গন্ধ পেতে থাকে, যেটা স্বাভাবিকভাবেই কেউ টের পায় না জাহিদ ভাই ছাড়া। এবং তার ঘরের বাথরুম থেকে কেউ জাহিদ ভাইকে দেখছিল, এটা জাহিদ ভাইয়ের মনে হচ্ছিল। ওনার স্ত্রী এবং সন্তানকে আগেই সে বাসা থেকে সরিয়ে দেওয়া হয়। টুটুল সাহেব তার একটা বন্ধু ছিল সেখানে, তো তাকেও জাহিদ ভাই বেরিয়ে যেতে বলে এবং বলে যে আপনারা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে থাকেন, ভেতরে ঢুকবেন না। তো জাহিদ ভাই পুরো ঘর অন্ধকার করে দিয়ে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। উনি এসে সেই পিশাচকে সামনে আসতে কমান্ড করে এবং জাহিদ ভাইয়ের মতো জাহিদ ভাই তার প্রসিডিওর করছিল। অনেক প্রক্রিয়া করা হয় এবং আসলে কাউকে বলা সম্ভব না, জাহিদ ভাই ডাকলেও কেউ আসবে তা নয়, তাই এখানে অনেক সময় লাগে। আর জাহিদ ভাই পুরা বিস্তারিত লিখতে পারেনি আমাকে ঘটনাটা। তো সেই পিশাচ আসে, ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে, অন্ধকারে বোঝা যায় কেউ দাঁড়িয়ে থাকলে, যে কোণার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে এটা আপনি যে কেউ আমরা বুঝতে পারি। মোটা একটা মেয়েলি শরীর, মনে হচ্ছে পানি ঝরছে টপ করে, হ্যাঁ 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 করে ঘর ঘর করছে শুধু। তো জাহিদ ভাই একের পর এক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল। এখানে ব্র্যাকেটে জাহিদ ভাই একটা কথা লিখেছে, সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। তো আল্লাহর কালামের কাছে সব শয়তানকে মাথা নত হতে হবে যদি নিয়ত ঠিক থাকে। অনেক সময় অনেকের কোনো কিছুতেই কাজ হয় না, তার পেছনে দোষ হলো অন্তরের বিশ্বাস এবং জোর। সেই পিশাচ তার মায়া জাদুর খেলা খেলতে চেয়েছিল, সফল হয়নি। অবশেষে সে বিনা শর্তে চলে যেতে রাজি হয় এবং সে চলে যায়। প্রায় 4 ঘন্টা সময় লেগে যায় তাদেরকে সরাতে। যেহেতু সে পিশাচদের একটা গোষ্ঠীর সর্দার ছিল, তাই আরও 1 মাসের মতো সময় লেগে যায় অন্যান্য পিশাচদের সেইখান থেকে সরাতে। এরপর থেকে টুটুল সাহেবের আর কোনো সমস্যা, আর কোনো ধরনের সমস্যা হয়নি। এখানে মূলত টুটুল সাহেবের বাবা তাদের পারিবারিক শত্রুদের সায়স্তা করতে চেয়েছিল, পিশাচ চালান করে, কিন্তু সেই গতি তার শত্রুদের না হয়ে তারই হয়ে যায়। মেয়েকে তো এই পিশাচরা প্রভাবিত করে আত্মহত্যায় প্ররোচিত করে, সেই সাথে তারা এই ছেলের বড় বিপদ ঘটানোর চেষ্টায় সেই পিশাচরা ছিল। বিশেষ করে টুটুল সাহেবের বাচ্চাটা, অন্যান্য জিনরা যাদের কাছে তার সাহায্যের জন্য গিয়েছিল তারাও ব্যাপারটা জেনে গিয়েছিল, কিন্তু তারা জানতো তাদের এই কথা টুটুলের বাবা স্বীকার করবে না। স্বাভাবিকভাবেই আমরা জাহিদ ভাইরা কেউই আপনজনরা কেউই বিশ্বাস করতে চাইবে না এবং সবাই চিন্তা করবে আপনজনই ক্ষতি করতে পারে। ওকে, এটাই ছিল ঘটনা। কারোর ক্ষতি করা ভালো কাজ না, কর্মের ফল কর্মেই ভোগ করতে হবে। এটাই ছিল জাহিদ ভাইয়ের মেসেজ এবং এটাই ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি
রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। আপনারা অনেকে অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, কিন্তু সবসময় অ্যাম্বুলেন্সের ঘটনা ম্যানেজ করা সম্ভব হয় না। তো আপনাদের জন্য এবার অনেক কষ্ট করে একটি গল্প পেয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচণ্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরেই সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে, দিনের বেলাতেও কম চলাচল করে, রাতের বেলাতেও কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আস্তে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যেই জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলাতেও, তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার 2 ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই। একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার 2 ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না।
উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পিছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না। এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন। উনি গাড়ি থামান। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো? আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো? তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশসহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গিয়েছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর পুতুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বলল তারা নাকি পুতুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এইখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনা, ছোটোখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। তো উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানেই কি আপনারা নামবেন? বলে না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন
রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল। তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি। এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে। এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই। ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকেই চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ দু একজন লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে, এটি আপনাদের এলাকার কার লাশ? তখন দুইজন চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ? কোথায় লাশ? তখন এই যে আমার গাড়িতে। আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যিই রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোনো লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তো বা ওনারা জানেন না, এটা হতেই পারে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল, এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মেলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচা ঘাটের দুইজন চৌকিদার, তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে। সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কী ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থও করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই 4 জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4 জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন, বিশেষ করে রফিক সাহেব, যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওনারা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল, সে টাকাটা তখন ওনার পকেটে। তখন এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘণ্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ির থেকে লোক আসার পর সেই ব্যক্তি
গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান। এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনও অ্যাম্বুলেন্স চালান। উনি এখনও ঢাকা মেডিকেল, মিডফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রুগী বা লাশ উনি আনা নেওয়া করেন। তবে ওনার সাথে মাঝে মাঝে কিছু ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। তো এই ঘটনাটি আমাকে যিনি সংগ্রহ করে দিয়েছেন সে আমার স্টুডেন্ট। তার নাম হচ্ছে শরীফুল ইসলাম শরীফ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা একটা অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে রিপন, আমি লালমনিরহাট থেকে বলতেছি। আর আজকে আমি যার ঘটনাটা শেয়ার করব তার নাম হচ্ছে আফজাল। তো সে সম্পর্কে আমার দুঃসম্পর্কের একজন ভাই হয়। তো তিনি হলো অ্যাম্বুলেন্স চালাতেন। তো রাতের বেলা করে তিনি, বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো রাতের বেলায় চালাতেন। দিনের বেলা তিনি ঘুমাতেন, রাতের বেলায় চালাতেন। তো তিনি আসলে রংপুর এবং ঢাকা হাইওয়েতে গাড়ি চালাতেন। তো দেখা যায় ঢাকা রংপুর থেকে যারা হলো ঢাকাতে যাতায়াত করতো বা হলো রুগী নিয়ে বা হচ্ছে অসুস্থ কাউকে আসলে তিনি নিয়ে যেতেন প্রয়োজনে। তিনি আসলে অ্যাম্বুলেন্স সার্ভিস দিতেন। তো তিনি দেখা যায় যে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের কাছাকাছি থাকতেন সবসময়, ওখানে কাছাকাছি গ্যারেজে থাকতেন। ওখান থেকে যারা ভাড়া করতো তিনি তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যেতেন। এছাড়াও তিনি শুধু ঢাকা না, অন্যান্য রাজশাহী বা হচ্ছে স্থানীয়ভাবে লালমনিরহাট এই জায়গাগুলোতে যদি কেউ যেত সেগুলোতে তিনি যাতায়াত করতেন। কিন্তু সবসময় তিনি হলো রংপুর থেকে ঢাকা রোডেই বেশি চালাতেন। তো সেই আফজাল ভাই তিনি একটা এই অ্যাম্বুলেন্স চালানোর সময় একটা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তিনি আমাকে এটা শেয়ার করেছেন। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। সময়টা ছিল 2015 সাল, আজ থেকে প্রায় 11 বছর আগের ঘটনা। তো সেই সময় তিনি রেগুলার রংপুর থেকে ঢাকাগামী চালাতেন। তো দেখা যায় যে তিনি একদিন কোনো একটা কারণে তিনি আসলে ওই নর্মালি রুগী উঠাতেন, কখনো তিনি লাশ উঠাতেন না। তো দেখা যায় যে সেদিন একটা আসলে ওই আপনাদের রংপুর থেকে কুড়িগ্রাম রোডে আসলে তার একটা ট্রিপ পান তিনি। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো রুগী ছিল না। তিনি সেদিন আসলে একটা লাশ নিয়ে যাওয়ার অফার পান। তো তিনি প্রথমে মানা করে যান যে না আসলে ভাই, আমি তো গাড়ির মধ্যে কোনো লাশ উঠাই না। কিন্তু ওই পরিবারটা কোনোভাবেই তারা মানতেছে না এবং তাকে হলো তার ভাড়া থেকে আরো 2000 টাকা এক্সট্রা ভাড়া দেওয়ার কথা বলে। আর রংপুর থেকে কুড়িগ্রামের রাস্তাটা আসলে অতটা উন্নত ছিল না, অনেক ভাঙা রাস্তা। দেখা যায় যে এই ভাঙার কারণে অনেকটা সময় কিন্তু চলে যায়। যদিও রাস্তাটা প্রায় আপনার হলো 60-70 কিলোমিটার ওই মেডিকেল কলেজ থেকে যার বাসায় তিনি ওই লাশটাকে নিয়ে যাবেন তার বাসা যাতে কিন্তু মাত্র 70 কিলোমিটার। কিন্তু সমস্যা হচ্ছে যে এই রাস্তা ভাঙার কারণে দেখা যায় 70 কিলোমিটার রাস্তা যায়, দেখা যায় যে 150 কিলোমিটার রাস্তা যেরকম হাই রোডে 150 কিলোমিটার রাস্তা যেতে যে পরিমাণ সময় লাগে, এই মাত্র 70 কিলোমিটার রাস্তা যেতে সেই রকম সময় লাগে। তো এই কারণে আসলে এই রোডের ভাড়া নর্মালি অনেক বেশি হয়। তো এই কারণে তিনি যে ভাড়া চেয়েছেন অনেক হাই প্রাইজেই চেয়েছেন, কিন্তু সেই পরিবারের লোকজন তাকে আরো 2000 টাকা আরো বেশি দিতে চেয়েছে। তো প্রথমে তিনি মানা করেছিলেন যে তিনি লাশ উঠাবেন না, কিন্তু যখন আসলে তাকে টাকার লোভ দেখানো হয় যে আপনি যত টাকাই চান না কেন আপনার দিব, দয়া করে আপনি লাশটা আসলে বাসা পর্যন্ত পৌঁছে দেন। আর যেহেতু রাত অনেক হয়েছে, আমরা কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, তো দয়া করে এই সাহায্যটুকু করুন। তো সেই আফজাল ভাই উনি আসলে চিন্তা করলেন যে রুগী নিয়ে যাওয়া, লাশ নিয়ে যাওয়া তো একই ঘটনা। কিন্তু সমস্যা দেখা দিল তখনই যে ওই লাশের সাথে কেউ যাবে না, শুধুমাত্র ওনাকে একাই হলো সেই লাশটাকে নিয়ে যেতে হবে। তো
তো এটা শোনার পর তিনি তো তীরে বসেন এবং তিনি কোনোভাবেই রাজি হচ্ছেন না, না ভাই এটা সম্ভব না, আমি একা এত দূর রাস্তায় এই লাশটাকে নিয়ে যেতে পারবো না। আফজাল ভাই কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। তো পরবর্তীতে দেখা যায় যে সেই যিনি হলো গাড়ি ভাড়া করতে যাচ্ছিলেন, তো তিনি বললেন যে ভাই দেখেন, আপনি আমার কাছে 8,000 টাকা চেয়েছিলেন, যাই হোক আপনি আর বাড়াবাড়ি করিয়েন না, আমি আপনাকে 15,000 টাকাই দিব, আপনাকে ডাবল ভাড়াই দিচ্ছি, আপনি দয়া করে লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তো পরবর্তীতে আফজাল ভাই একা নিয়ে যেতে ভয়ও পাচ্ছিল। তো উনি আসলে ওনার একজন সহযোগী, যিনি আসলে ওই গাড়িটা রেন্টে তিনি চালান, তো এই কারণে তিনি এবং তার একজন সহযোগীকে তিনি ডাক দেন ফোন দিয়ে। উনিও রংপুরেই ছিলেন। তো উনি আসেন এবং ওনারা দুজন মিলেই সেই গাড়িটা তারা স্টার্ট দেন লাশটাকে নিয়ে যাওয়ার জন্য। রাসেল ভাই ওরা যখন ওই গাড়িটা নিয়ে কুড়িগ্রামে ঢোকার পর মানে প্রায় হলো কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 15-20 কিলোমিটার গেলেই আসলে তারা সেই কাঙ্ক্ষিত লোকেশনে তারা চলে যাবে। তো সেই সময় তারা চিন্তা করে যে একটু রেস্ট নেয়ার, যেহেতু গাড়িটা অনেকক্ষণ থেকে চলতেছে, তারা একটা রেস্ট নেবে। তো একটা রাস্তা ধারে একটা হলো টং ছিল, সেই টঙের মধ্যে তারা থামে এবং সেখানে তারা দুজন যে হলো চা খায়। তখন রাত আনুমানিক 12টা ছিল। নর্মালি হাইওয়ে রোডে কিন্তু এই ধরনের ছোট ছোট টঙের চায়ের দোকানগুলো পাওয়া যায়। তো তিনি চা হলো খাওয়ার পর তিনি গাড়িটা যখন আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তো দুইজনেই আসলে খুবই ভালো ড্রাইভার ছিল এবং তারা গাড়ির যন্ত্রাংশ সেটা সমস্ত বিষয়গুলো তারা খুব ভালোভাবেই জানে। তো গাড়িটা যখন কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না, তখন ওই আফজাল ভাই যে সহযোগী, উনি গাড়ি থেকে নেমে সামনের ব্যাক ডালাটা খোলেন এবং দেখতে পান যে ওখানে স্পার্ক যেটা আছে, স্পার্কটা খোলা। এই কারণে আসলে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো কোনোভাবেই তারা বুঝতে পারতেছে না যে স্পার্কটা এটা খুললো কেমনে। এটা আলগা হওয়া বিষয়টা ঠিক আছে, কিন্তু এটা একদম খুলে যাওয়া বিষয়টা কিন্তু মোটেও কিন্তু স্বাভাবিক বিষয় নয়। তো যাই হোক, এটা হয়তো কোনো কারণে খুলে গেছে, তারা এটা প্রথমে ভেবে নেয় এবং ওনার সহযোগী আফজাল ভাইয়ের সহযোগী সেই স্পার্কটা লাগান এবং গাড়ি আবার চলতে শুরু করে। তো রাসেল ভাই সেই বাড়ি তারা লোকেশনে পৌঁছায় এবং লোকেশনে পৌঁছার পর যখন জিজ্ঞেস করে যে এরকম এরকম নাম, এই বাড়ির কি চেনেন, মানে ওখানে তারা একজন মুরব্বী লোককে খুঁজে পান। তো ওনাকে জিজ্ঞেস করার পর ওই লোক তো বেশ অবাক হয়ে যায় যে না, এই এলাকায় তো এই নামে কেউ নাই। তো তারা ভাবেন যে হয়তো এই লোক চিনতেছে না, তারা আরেকজনকে জিজ্ঞেস করেন। তো তিনিও আসলে ওইভাবে বলতেছেন না, কেউ তো এটা চেনে না। তো তারা কোনোভাবেই বুঝতেছে না যে কি ব্যাপার, কোন এলাকায় আসলাম, অথচ এমন ঠিকানা দিল, কেউ চিনতেছে না। তো তারা সবকিছু ঠিকানা তাদের যে লিখে দিয়েছিল, যে ঠিকানা একদম সবকিছু ঠিকঠাক আছে, তারা একই গ্রামে এসেছে, একই এলাকায় এসেছে, কিন্তু চিনতেছে না কেন। তো এইভাবে করতে করতে দেখা যায় তারা রাতের মধ্যে 2-3 জনকে পেয়েছিল এবং তারা আসলে চেনে না। তো তারা চিন্তা করে যে সকাল পর্যন্ত অপেক্ষা করি, তারপরে দেখা যাক যদি পরিচিত এখানে তার পাওয়া যায়। তো যখন সকাল হয়, সকালবেলা ওনারা দুজন প্রায় মিনিমাম হলো 20টা মানুষকে জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ সেই লোকেশনের বাসায় কাউকে চেনে না। এটাতে তারা প্রচন্ড পরিমাণে রেগে যায় যে কি ট্রিপ নিল, লাশ নিয়ে এখন তারা কি করবে, পুলিশের ঝামেলায় পড়ে কিনা, এই জন্য একটা টেনশন। তো রাসেল ভাই যখনই তারা চিন্তা করলো যে কি করবে, তো তারা চিন্তা করলো যে যাই হোক লাশটা নিয়ে তারা ঢাকায় ব্যাক করবে এবং রংপুরে ব্যাক করবে এবং রংপুরে ব্যাক করে যেখান থেকে তারা ট্রিপে নিয়েছিল সেখানে বুঝিয়ে দেবে বা সেখানে রেখে যাবে সেই লাশটা। এদের তারা পরিকল্পনা করলো। তো যেহেতু এই গ্রামের কেউ চিনতেছে না, তো তারা আসলে যখন পুনরায় রংপুরে যাওয়ার জন্য গাড়িটা স্টার্ট করবে, তো তারা যখন সেই লাশটা চেক করতে চাইলো, তখনই তারা দেখলো যে সেই যে কফিনটা, নর্মালি কফিনের ভিতরে লাশটা ছিল, তারা দেখে যে কফিনটা সেই ওই অ্যাম্বুলেন্সের মধ্যে নেই। এটা থেকে তারা এত পরিমাণ ভয় পেয়ে যায় এবং তারা কি করবে বুঝতে পারতেছে না। রাসেল ভাই এরপরে তারা দুজন সেখান থেকে চলে আসে, আবার পুনরায় রংপুরে চলে আসে, যদিও তাদের বাসা রংপুরে ছিল, ওই আফজাল ভাই এবং তার সহযোগীর। তো এরপরে তারা ওই লোকেশনে এসে যারা আসলে হায়ার করেছিল ওদেরকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ওই লোকদের নামটা তারা জানতো, কিন্তু ওই ধরনের লোক বা এই ধরনের ভাড়া করেছিল এই ধরনের কোনো কিছুই সেখানে তারা ওই ধরনের কোনো কিছু খুঁজে পায় না। নর্মালি রংপুর মেডিকেল কলেজের সামনে থাকা যে টংগুলো আছে, ওইখানে হলো
ওরা হলো ওইখানে আলোচনা করে বা দেখা যায় যে গাড়ি ভাড়ার বিষয় নিয়ে কথাবার্তা হয়। তো ওখানে এসে যখন শেয়ার করা হয় যে এরকম সকালবেলা একটা আজকে ট্রিপ নিয়ে গেছিলাম, তো ওই যে লোকটা ছিল আপনি কি তাকে চিনেন? তো ওই ওই লোক বলে যে না তো আমি তো চিনি না। আর সকালবেলা কোথায় আপনি ট্রিপ নিয়ে গেলেন? আপনি না কুড়িগ্রামে গেলেন, বললেন যে আপনার কে অসুস্থ আছে এটা বলে গেলেন। তো এই আফজাল ভাই আমার তার সহজেই কোনোভাবেই বুঝতেছে না যে এগুলো কি হচ্ছে। তারা সেখানে গিয়ে প্রথমত গ্রামের কাউকে খুঁজে পেল না, লাশ মিসিং। আবার এখানে এসে সেই যে লোক হায়ার করছিল তাকেও খুঁজে পাচ্ছে না। মানে তারা প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং এই ভয়ের কারণে তারা রাসেল ভাই প্রায় টানা 7 দিন দুজনে নাকি জ্বরে ভুগেছিল এবং তারপর থেকে তারা আবার সুস্থ হয়ে যায়। তারা আবার নিয়মিত রেগুলার অ্যাম্বুলেন্স চালানো শুরু করে। তো আফজাল ভাই জানিয়েছেন যে এটা তার জীবনের একটা ঘটনা। আমি জানি ঘটনাটা রাসেল ভাই খুব ভয়ানক না হলেও আসলে এটার কোনো মানে ব্যাখ্যা আসলে নাই, এটা কিভাবে সম্ভব। তো রাসেল ভাই এটাই ছিল আফজাল ভাইয়ের ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে প্রকাশ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।